ঠিক আছে। সো আমাদের যদি আহ, হ্যাঁ, আমি এই স্ক্রিনটাই একটু সামনে নেই। সেখানের মধ্যে থেকে প্রথম ক্লাসের লেকচারটাকে যদি আমরা একটু দেখি, সেই দিন আমরা বেশ অনেকগুলোই কথা বলেছিলাম যে আসলে আমাদের আর সেশনগুলো কিভাবে হওয়া উচিত। আমরা লাস্ট উইকে উই টকড অ্যাবাউট দ্য ফান্ডামেন্টালস, প্রজেক্ট কাকে বলে, প্রজেক্ট ম্যানেজমেন্ট, উই টকড অ্যাবাউট স্টেক হোল্ডার্স কারা আছেন প্রজেক্টের মধ্যে থেকে, অনেকে বলা হচ্ছে স্পন্সর কারা আমরা দেখেছিলাম। তারপরে প্রজেক্ট ম্যানেজার কাকে, এর কাজ কি, প্রজেক্ট চার্টারের কথা বলেছিলাম। উই ট্রাই টু বিকাম ফ্যামিলিয়ার উইথ আ ফিউ জার্গনস অর টার্মস যেটা আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে পড়ে থাকি, সেটাতে ছিল। সো এর পরের পার্টটা যেটা ছিল হচ্ছে আপনার ডিফাইনিং দ্য প্রজেক্ট অ্যান্ড প্রজেক্ট সিলেকশন। এই দুইটা সেশনটা আমি স্কিপ করেছি এই কারণে, যদি আমার অন ক্যাম্পাস ক্লাস হতো তাহলে ডিফাইনিং দ্য প্রজেক্ট এবং প্রজেক্ট সিলেকশন দুটো একসাথে আমরা করতাম। যেহেতু আজকে অনলাইনে ক্লাসটা হচ্ছে, সো ডিফাইনিং দ্য প্রজেক্টে আমাদের বেশ কিছু হাতে কলমে কাজ আছে, সেই কারণে ওইটাকে আমরা অন ক্যাম্পাসের জন্য ইনশাল্লাহ আমাদের আর 22 তারিখে যে ক্লাসটা আছে সেটার জন্য আমরা রেখে দিচ্ছি। সো আমরা একটু স্কিপ করে চলে যাব এখানকার অর্গানাইজেশন স্ট্রাকচার অ্যান্ড কালচার, এইটাকে আজকে একটু আমরা দেখব। সো নেক্সট ক্লাসে আমাদের আজকে শুধু অর্গানাইজেশন স্ট্রাকচার, তার মানে একটা প্রজেক্টকে যদি রান করতে হয়, নিশ্চয়ই আপনারা ফুটবল অনেকে খেলা দেখেছেন, খেলেছেন। ফুটবলে অনেকগুলো স্ট্রাকচারে বা ফরম্যাটে খেলে, 4-3-3 এর এই টাইপের। আর গোলকিপার ছাড়াও স্ট্রাইকারে 4 জন খেলে, মিডফিল্ডে 3 জন খেলে, তারপরে ডিফেন্সে খেলে, বিভিন্ন ফরম্যাটে তারা আসলে ফুটবল ম্যাচগুলো খেলে। সো সেটার কারণেই আমরাও দেখবেন অর্গানাইজেশনেও আমরা প্রজেক্টটাকে ইনিশিয়েট করার জন্য, রান করার জন্য আমাদেরও বেশ কিছু ধরনের স্ট্রাকচার অ্যাভেলেবলগুলো আছে। তো আমরাও এখানে একটু দেখার চেষ্টা করব যে কোন ধরনের স্ট্রাকচারটা মেনটেন করলে সার্টেনলি প্রজেক্টের জন্য আপনার কিছু লিমিটেড রিসোর্সেস থাকে, প্রজেক্টের জন্য আপনার কিছু টাইম অ্যালোকেশনস করা থাকে, এর এর আর বাইরে আসলে যেতে পারবে না, উইদিন দ্যাট টাইমের মধ্যে থেকে কিছু স্পেসিফিকেশনস দরকার পড়ে বা রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের মধ্যে কমপ্লেক্সিটির কথা বলেন। আমার আপনার দ্বারা হয়তো আমি যে কোম্পানিতে আছি সেখানে একটা সার্টেন লেভেল অফ কমপ্লেক্স কাজ করা সম্ভব, এর বেশি কাজ করতে গেলে আসলে আমাদের এখতিয়ারের মধ্যে বা আমার ক্যাপাসিটির মধ্যে পড়ে না। ফর দ্যাট আপনার হয়তো বাইরের থেকেও একজনকে নিতে হতে পারে, সেটার জন্য আপনার হয়তো কষ্ট বেশি লাগতে পারে। প্রজেক্টের একটা ডেডলাইনও যেরকম থাকে, কোভিডের ভ্যাকসিনটা দেখেছিলেন, সেই জায়গাতে আমাদের সমস্ত ডেডলাইন যেগুলোকে ইউজুয়াল টাইমে যা লাগে তার থেকে এসকেলেট করে প্রজেক্টটাকে করতে হয়েছে। সো সেই ক্ষেত্রে আমাদের টাইম ওয়াজ আওয়ার প্রায়োরিটি। সো এরকম করে করে আমরা আসলে প্রজেক্টগুলোকেই ক্লাসিফাই করি, এবং সেই জন্যই আমাদের আর বেশ কিছু স্ট্রাকচারগুলোকে ফলো করতে হয়। ক্রিকেটে যারা খেলা দেখেছেন, খুব এগ্রেসিভভাবে যখন খেলেন তখন দেখবেন বলাররা বাউন্সার বল দেয় এবং দেওয়ার পর স্লিপে অনেকগুলো ফিল্ডার রাখে, বিকজ সে চাচ্ছে যে আমার যে ছোট টার্গেটটা আছে সেই ছোট টার্গেটটা ডিফেন্সিভ খেলা খেলে আমি কখনোই বের হয়ে আসতে পারবো না। সো আমার জন্য কি করতে হবে, আই হ্যাভ টু এক্সার্ট সার্টেন অ্যামাউন্ট অফ প্রেশার টু দ্য ব্যাটিং সাইড। এই কারণেই বাউন্সার প্লাস এতগুলো স্লিপের গালিতে ফিল্ডার্সগুলো ক্লোজ টু দ্য ব্যাটসম্যান থাকে। তো আমরা ওই পার্টটাকে আসলে একটু দেখব লাস্ট ক্লাসের মধ্যে থেকে। আমাদের এর একটু বলেছিলাম অনেকে যারা জয়েন করছেন কুইজের কথা আছে। তো আমাদের নেক্সট ক্লাস যেটা আমরা হবে ইনশাল্লাহ 22 তারিখে, 22 তারিখে আমাদের চ্যাপ বা ফার্স্ট উইকের যেই টপিকটা কভার করেছিলাম সেটার উপরে একটা আমরা কুইজ রাখবো। দ্যাটস গোয়িং টু বি একেবারে ফান্ডামেন্টালস জিনিসপত্র আছে সেটার উপরেই কভার করে ফেলবো। তো ওটার তো অনেকে হয়তো ক্লাসে ছিলেন না, তো আমি কালকে বা পরশু ইনশাল্লাহ আগের থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক বেটার। আগে তো আসলে আপনাদের মাল্টিপল টাইমে ক্লাসের কমিটমেন্ট দিয়েও আসলে খুব একটা ঘাড় সোজা করে রাখতে পারছিলাম না। তো আমি হোপফুলি আজকে কালকের মধ্যে আম, ওইটার রেকর্ডিংটাও দিয়ে দিব, সো দ্যাট ইউ ক্যান টেক প্রিপারেশনস। আর স্লাইড তো আছে, ওটার সাথে একটা লেকচার নোটস যেটা প্রয়োজন সেটাও আমি দিয়ে দিব। সো আমাদের নেক্সট ক্লাসে, দ্যাট ইজ অন দ্য 22nd of February, উই উইল বি হ্যাভিং কুইজ, এবং সেই ক্ষেত্রে কোয়েশ্চেন্সগুলো এমসিকিউ টাইপের থাকবে এবং শর্ট কোয়েশ্চেন্সের মতো ছোট ছোট কিছু থাকবে, এবং সেইখান থেকে আপনার ইউ উইল হ্যাভ টু মানে অপশনস কোনো থাকবে না, যা যা আছে সেগুলো অ্যান্সার করা লাগবে। তো 20 to 30, 20 to 25 কোয়েশ্চেন্সের মতো থাকবে। সো অল টুগেদার দ্য কুইজ ইজ গোয়িং টু বি ফর হাফ অ্যান আওয়ার। আপনি 30 মিনিটের মতো একটা ছোট্ট সময় নিব, সেখানের মধ্যে থেকে আমরা চেষ্টা করব বেশ কিছু কোয়েশ্চেন্সগুলো আমরা করতে। তো
এর আগের দিন আমরা এই টেক্সট বুকের সবগুলোই হয়তো দেখেছেন, তা আমরা এর আগের দিন কভার করেছিলাম এই প্রজেক্টের ক্ষেত্রে। প্রজেক্টকে বলার চেষ্টা করেছিলাম ইট ইজ এন্টায়ারলি টেম্পোরারি ইনিশিয়েটিভ অর এন্ডেভার, যেটা আপনি আসলে পূর্বে করেননি। স্বল্প সময়ের মধ্যে, স্বল্প সময়ের আর টাইমটাকে কনসিডার করেই কিছু স্পেসিফিক অবজেক্টিভ আপনাকে বা রিকোয়ারমেন্ট আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে পূরণ করতে বলা হয়েছে। সো প্রজেক্ট করতে গেলে আমাদের আর বেশ কিছু স্পেসিফিকেশনস আমাদের জানতে হয়, কার কাছ থেকে জানতে হচ্ছে, যার জন্য আপনি প্রজেক্টটা করছেন। সো সেই ক্ষেত্রে কাস্টমারের সাথে ওয়ান টু ওয়ান আপনার কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা প্রজেক্ট পড়তে গিয়ে দেখব যে প্রজেক্ট ম্যানেজার আসলে বেসিক্যালি কাস্টমারের সাথে অথবা যার জন্য প্রজেক্ট করছেন তার সাথে কথা বলে, এবং বলার পর সে ইন ডিটেলস রিকোয়ারমেন্টসগুলোকে লিখে নেয়, লিখে নিয়ে কার সাথে কমিউনিকেট করে, তার টিমের সাথে। সো এই প্রজেক্ট ম্যানেজারের ওই লিসনিং ক্যাপাসিটিটা আসলে থাকতে হচ্ছে। প্রজেক্ট এবং প্রোগ্রামের কথা বলেছিলাম। সো আমরা ছোটোবেলা অনেকে পাজল খেলেছি। পাজল খেলে দেখবেন আমরা ছোট ছোট পাজলগুলো দিয়ে একটা বড় টাইপের একটা সিনারিও আছে বা যেটাই আছে সেটাকে কমপ্লিট করছি। সো এই ছোট ছোট জিনিসগুলোকে বলা হচ্ছে এক একটা প্রজেক্ট, এবং বড় যে পার্টটা আছেন সেটাকে বলা হচ্ছে প্রোগ্রাম। আমরা যেরকম পদ্মা সেতুর কথা বলেছিলাম যে পদ্মা সেতুর যে ওভারঅল প্রজেক্টটা, ইট ইজ নট লিমিটেড টু দ্য ব্রিজ ইটসেলফ, বাট আরও অনেক কিছু আছে, যেরকম অ্যাপ্রোচ রোডের কথা আছেন, সেখানের মধ্যে থেকে আমরা এখানে একটু দেখার চেষ্টা করেছিলাম যে পাওয়ার বা ইলেকট্রিক গ্রিডের যেই কানেকশনসগুলো আছে সেটা আছে। তারপরে আপনার একটা বটম রাইটে যে একটা ইয়েলো টাইপের একটা পাইপ যাচ্ছে সেটার মধ্যে থেকে গ্যাসের কানেকশন সেটার মধ্যে থেকে আছে। সো রেলেরটা তো আছেই। এরকম অনেক কিছু জিনিসপত্র, এবং দেখবেন তার আশেপাশেও সেখানের জন্য একটা আপনার থানা টাইপের করা হয়েছে, এবং সেখানে রেস্ট হাউসের মতো হয়েছে। এরকম অনেক ছোট ছোট প্রজেক্ট আছে। দ্যাট মিন্স একটা বড় প্রজেক্টটাকে কমপ্লিট করতে হলে তার সাথে সাথে এরকম আনুষঙ্গিক অনেকগুলো প্রজেক্ট থাকে। এবং প্রোগ্রামসটা হচ্ছে, প্রোগ্রামের মধ্যে থেকে আপনারা আমাদের মানে ওবেদুল কাদের সাহেব যেই মিনিস্ট্রিতে ছিল, ওই মিনিস্ট্রির ওয়েবসাইটে গেলেও দেখবেন পদ্মা সেতুর টোটাল সমস্ত এই প্রোগ্রামের একজন পিডি থাকেন, প্রোগ্রাম ডিরেক্টর থাকবেন, তার আন্ডারে দেখবেন এরকম একটা বিশাল অর্গানোগ্রামের মতো হায়ারকি আছে। বিভিন্ন প্রজেক্টগুলোকে তার নিচে আপনার এর পরের লেয়ারে দেওয়া আছে। সো সেরকমই হয় যে এরকম ছোট 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 প্রজেক্টগুলোকে নিয়ে একেবারে ওই যে বিন্দু বিন্দু করে যেরকম সিন্ধু হয়, ওই ওভারঅল প্রজেক্টটাকেই এই কমপ্লিট করার জন্য এরকম ছোট ছোট প্রজেক্টগুলোকে সেগুলোকে আসলে সেটাকে দাঁড় করিয়ে রেখেছে। এবং এই সবগুলো যেটার জন্য হচ্ছে একটা দ্য মেগা প্রজেক্ট যেটাকেই বলছেন, সেটাকে আমরা মূলত প্রোগ্রাম বলার চেষ্টা করেছি। দ্যাটস হোয়াট উই কভার্ড ইন দ্য লাস্ট ক্লাস। উই অলসো টকড অ্যাবাউট প্রজেক্টের তিনটা কনস্ট্রেইন বা লিমিটেশনস, বা তিন দিক দিয়ে প্রজেক্টটাকে আসলে জাজ করা হয়, যেটা হচ্ছে টাইম, নির্ধারিত সময়ের কথা বলা হয়েছে, বাজেট মানে হচ্ছে ক্যাশ বা ফাইন্যান্সিয়াল যেই এই লিমিটেশনসের বা আপনাকে দেওয়া হচ্ছে, আর আর লাস্টলি একটা প্রজেক্ট থেকে নিশ্চয়ই আপনার কিছু রিকোয়ারমেন্টস থাকে। সেটা হতে পারে আপনাকে, আমরা যদি বিল্ডিং বানাই তার মানে নিশ্চয়ই কয়টা স্টোরেজ বিল্ডিংয়ের কথা বলছেন, তারপরে কিছু কতটুক স্কোয়ার ফিটের মধ্যে থেকে আছেন সেগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করছেন। কম্পিউটারের ক্ষেত্রেও স্পেসিফিকেশনস থাকে, কোরাই 3, 5 টাইপ যেগুলোর কথা বলছেন। প্লেনগুলো বানাবেন, গাড়ি বানাবেন, সেটার ক্ষেত্রেও কতটুক মাইল একেবারে হাই স্পিড তুলতে পারছে সেগুলো থাকে। সো দিজ আর দ্য রিকোয়ারমেন্টস। এবং এইটার মধ্যে থেকে খেয়াল করতে হয় যে এই ট্রিপল কনস্ট্রেইনটাকে বলা হচ্ছে একটা যদি কোনোভাবে আপনাকে কম্প্রেস করতে হয়, বাকি অন্যগুলোর উপর ইম্প্যাক্ট আসে। যেরকম টাইমটাকে যদি আপনি শর্টেন করে দেন, সার্টেনলি আপনার আর স্কোপ, যেটার আরেকটা ভাষায় যেটাকে বলছি রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট আপনার কমে যাবে। আপনি যেটা 2 বছরে করতেন বা 3 বছরে করতেন, সেটা যদি আপনি 1.5 বছরে করতে হয়, সার্টেনলি 11 তালা 12 তালা বা আপনি যতটুকুই করার কথা ছিল ততটুকু হয়তো করতে পারবেন না, যতটুকু ডিটেইলে কাজ করার কথা ছিল সেটা হতে পারবেন না। কস্ট আপনার যেহেতু টাইমের কমে আসছে, কস্ট হয়তো কমে আসবে, বাট আপনি যদি সেম জিনিসটাকে রাখতে চান, স্পেসিফিকেশন সেটাকেই যদি মেনটেন করতে চান, তাহলে দেখবেন কস্ট আপনার বেড়ে যাবে। সো একটাতে ইম্প্যাক্ট আসলেই অন্যান্যগুলোতেও আপনার আসবে। ইভেন স্কোপটাও যদি কমে আসে, রিকোয়ারমেন্টও কমে আসলে আপনি দেখবেন প্রজেক্টের খরচও হয়তো কমে যাচ্ছে, প্লাস আপনার প্রজেক্টের নির্ধারিত সময়টা সেটাও আসলে কমে আসবে। সো তিনটা দিক থেকে যে ট্রায়াঙ্গেলটা আছে, একটা যদি কমে আসে বা একটা যদি কম্প্রেস করা হয়, সার্টেনলি অন্যটাও ইম্প্যাক্ট আসবে অন দ্য ভাইস ভার্সা। আবার যদি ওইটাকে আপনি বাড়িয়েও দেন, সেই ক্ষেত্রেও আপনি দেখবেন সময় বেড়ে গেলে প্রজেক্টের কষ্ট বেড়ে যাবে। যেটা টিপিক্যাল এক্সাম্পল, বাংলাদেশের যত বড় বড় প্রজেক্টগুলোকে আছেন, মেট্রো রেলের কথা বলেন, পদ্মা সেতুর কথা বলেন, সেগুলোর যেই সময় শুরু হওয়ার কথা ছিল তার যত পরে শুরু হয়েছে। এখন যেহেতু ওই
ইনফরমেশনগুলো শেয়ার করতে কোনো সমস্যা নেই। ওইটাও ওদের ডেইলি স্টারের একটা ডিটেল রিপোর্ট রাইটিং ছিল, যে অলরেডি পদ্মা সেতুর কথাই বলছিল যে যে সময় হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি সময় লাগার কারণে প্রায় কস্ট কত পার্সেন্ট বেড়ে গিয়েছে। মেট্রো রেলের কথাও একই জিনিস, শুরু হওয়ার আগেই 33% মতো কস্ট বেড়ে গিয়েছে, কারণ যে সময় শুরু হওয়ার কথা ছিল তার অনেক পরে আপনি শুরু হয়েছে। এটা আমাদের বাংলাদেশে আসলে হরহামেশাই হয়ে থাকে। যদিও দেখবেন আমরা প্রজেক্টের কস্ট এস্টিমেশন বলেন বা প্রজেক্ট সিলেকশনের ক্ষেত্রে বলেন, ফিজিবিলিটি টেস্ট আমরা করি, আমরা এখানেও করব। ফিজিবিলিটি টেস্ট করতে গেলে আপনাকে আসলে মানে কি পরিমাণ রিটার্ন আপনার আসবে সেই জিনিসটাকে আসলে খেয়াল রাখতে হয়, এবং আপনি যে পরিমাণ ক্যাশ ইনজেক্ট করছেন সেটা কি আপনার ফেরত আসছে কিনা, বা ফেরত আসলেই আপনার কত বছরে ফেরত আসবে সেটাকেও আপনার একটা ডিটেল আউটলাইন করতে হয়। কিন্তু আমাদের বাংলাদেশে আনফর্চুনেটলি যতগুলো প্রজেক্টই দেখেছেন, কর্ণফুলী টানেলের কথা তো ইটস এ ভেরি মানে হরিফাইং এক্সাম্পল। আমাদের যতগুলো দেখবেন, এই যে স্যাটেলাইটের কথা বলা হয়েছে, সেই স্যাটেলাইটগুলোর যেই পরিমাণ এক্সপেন্ডিচার, সেটা আসলে মানে কিয়ামত পর্যন্ত উঠে আসবে কিনা সে ব্যাপারে আমাদের সন্দেহ আছে। ইভেন যেই আহ, আপনার অরবিটের মধ্যে থেকে পাঠানোর কথা ছিল সেটাতেও আসলে পাঠাতে পারেনি। তো আমাদের দেশের ক্ষেত্রে সবচেয়ে টিপিক্যাল, যেহেতু আপনারা সাপ্লাই চেইন করছেন, যত ডিপ সি পোর্টগুলো বাংলাদেশে করেছে, যেই হিউজ পরিমাণ টাকা পয়সা, একটা হচ্ছে কস্ট হচ্ছে আপনার একটা সেট আপ কস্ট যেটাকে আছেন, আরেকটা হচ্ছে মেইনটেনেন্স কস্ট, বিকজ ওইটাকে চালানোর জন্য আপনার সবসময় জিনিসটাকে সচল রাখতে হলে সার্ভিসিং ইজ রিকোয়ার্ড। যে কোনো ধরনের ডিপ সি পোর্টগুলোতে ওই নাব্যতাটাকে এনশিওর করতে হয়, এবং ওরা এটা রুটিনলি টেস্ট করে যে কতটুকু পরিমাণের আছে। যেরকম আপনারা বিভিন্ন বাঁধগুলোতে দেখবেন ওরা পানির হাইটটাকে আপনার মেনটেন করে বা মেজার করে, সেরকমভাবে ডিপ সি পোর্ট যেগুলোতে আছেন, ডিপ সি পোর্টের ক্ষেত্রে সবগুলোই আপনার কতটুকু তার নাব্যতাটা আছে তারা মানে একটা সার্টেন ডে পর পর মেজার করে। কারণ যদি ওটা প্রবলেম হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে আপনার ওই মাদার ভেসেলগুলো যেগুলোতে আছেন সেগুলো আপনার এখানে ডক করতে পারবে না। বাংলাদেশে তো আসলে দেখেছেন যে চিটাং পোর্টগুলোতে একেবারে দূরে গিয়ে নোঙ্গর করে, দূরে গিয়ে নোঙ্গর করলে ওই ছোট ছোট ফিডার ভেসেল বা লাইট ভেসেল যেগুলোকে আছেন সেগুলো আবার ওইখান থেকে পণ্যগুলোকে ছোট ছোট করে খালাস করে করে আপনার এই পোর্টে নিয়ে আসে। যেরকম আপনারা পুরান ঢাকায় দেখেছেন হয়তো, যে ট্রাক বালি ভর্তি বা পাথর ভর্তি বা ইট যেটাই বা সিমেন্ট যেটারই বলেন মেইন রোডে রাখতে হয়, একেবারে আপনার বাসা পর্যন্ত আসে না। তখন আপনার অল্টারনেট আরেকটা ট্রান্সপোর্টেশন ম্যানেজ করতে হয়, হয়তো ঠেলা গাড়ি অথবা ডেইলি লেবার যেটা বা আছেন তাদেরকে। সুতরাং আপনার সময় বেশি লাগে, কষ্ট বেশি লাগে, অনেক ক্ষেত্রে আপনার অ্যাক্সিডেন্ট হয়, থেফট হয়, মিস হ্যান্ডেলিং হয়, এরকম অনেক জিনিসপত্র হয়, এবং ওভারঅল পণ্য খালাস করতেও কিন্তু আসলে সময় বেশি লেগে যায়। তো প্রজেক্টের ক্ষেত্রে দেখবেন টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন টাইমটা বাড়তে থাকে প্রজেক্টের কস্টগুলো বাড়তে থাকে। আর বাংলাদেশে চালু করা হয়েছিল যে আহ, আমি হয়তো নাম্বারটা ঠিক বলছি কিনা, 300 কোটি টাকার আর উপরের প্রজেক্ট যদি হয়ে থাকে সেই প্রজেক্টের ফিজিবিলিটি টেস্ট করা লাগবে। এইটা সরকার থেকে করা হয়েছিল। ফিগারটা হয়তো আমি 100% কনফার্ম করতে বলতে পারছি না, ওইটা 100 কোটি টাকা না 300 কোটি টাকা, 300 কোটি টাকা মানে, ইফ আই এম নট রং। এটা একটা ছিল যে এই সকল প্রজেক্টগুলোর ক্ষেত্রে ফিজিবিলিটি টেস্ট করে দেখাতে হবে যে আসলেই এইটা ফেরত আনতে পারছে কিনা। বাট এরকম অনেক প্রজেক্ট এসেছে যেগুলোর ফিজিবিলিটি টেস্ট করতে গিয়ে আপনার 25-30 কোটি টাকা খরচ হয়েছে, করেছেন কিনা জানি না, বাট গভর্নমেন্টের টাকাগুলো তাদের পেটেই চলে গিয়েছে। সো আমাদের বাংলাদেশ ইজ এ টিপিক্যাল এক্সাম্পল যে আহ, আর আমার একজনের কথা খুব সুন্দর মনে পড়ে, আপনাদের হয়তো শুনেছেন, গোলাম মাওলা রনি, উনি বলেছিলেন যে আসলে পদ্মা সেতু সবাই দেখতে আসবে, কারণ এই ওরা বাইরের দেশ থেকে দেখতে আসার মূল কারণ হচ্ছে এইখানে কিভাবে 50,000 কোটি টাকা এর মধ্যে ঢেলেছে সেটা আসলে দেখার জন্য বাইরের দেশ থেকে মানুষরা আসবে, এসে দেখার চেষ্টা করবে আসলে বেসিক্যালি কোথায় টাকাটা ঢালার স্কোপ আছে। প্রজেক্টের কথা বলেছিলাম, 3 ধরনের প্রজেক্ট আমরা রান করতে গেলে দেখব যে কিছু কিছু জিনিসগুলো হচ্ছে আপনার জন্য ফরজ হয়ে যায়। যেমন ইটস এ আপনাকে বলা হয় কমপ্লায়েন্সের, ইটস এ মাস্ট বাধ্যতামূলক প্রজেক্ট। আপনার রানা প্লাজা ইনসিডেন্ট ছিল সবগুলোতে, স্ট্রাকচারাল ইস্যুস যেগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে বলা হয়েছিল যে বাংলাদেশের গার্মেন্টসে 97,000 ফল্টস তারা পেয়েছিল। এই অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্স যে মানে বেশ অনেক দিন ধরে সকল ফল্টসগুলোকে, গার্মেন্টস যেগুলো আছেন সেগুলোকে বের করার চেষ্টা করেছিলেন, এবং মোস্টলি তারা পেয়েছেন হচ্ছে অলটুগেদার অ্যারাউন্ড 97,000 এর উপরে।
হ্যাঁ, ক্লাসের রেকর্ডিংটা করছি। সো ওটা আমি ইয়ে করে দিব, রেকর্ডিংটা আপনার, আর একটু কম্প্রেস করে লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দেব। সো সেটার মধ্যে থেকে ওইটাকে বলা হচ্ছে কমপ্লায়েন্স, বিকজ এটা ছাড়া আপনি আসলে বিজনেসটাকে রান করতে পারবেন না। সো আপনার বিজনেসের ছাড়পত্রের জন্য আপনার অবশ্যই দরকার পড়ছে যে এই প্রজেক্টটাকে আপনার রান করতেই হবে। এই যে এখন দেখবেন অনেকের ক্ষেত্রে বলা হয়েছে যে সোলার ছাড়া অ্যাপার্টমেন্টগুলোকে আপনি রাখতেই পারবেন না, বা চালু করতে গেলে আপনার এই সোলারের একটা প্যানেল ইনস্টল করতেই হবে। সো গভর্নমেন্ট থেকে এরকম যদি ইনিশিয়েটিভ চলে আসে, আবার যদি এখন সেই ক্ষেত্রে ফায়ার এক্সটিংগুইশারের সমস্ত কিছু, ওয়াটার হোস পাইপের সমস্ত কানেকশনসগুলো লাগে, এটা ছাড়া আপনার প্রজেক্টটাকে দাঁড় করাতেই পারছেন না। সো ইটস এ মাস্ট ডু প্রজেক্ট। সো সেটা আমার হায়েস্ট প্রায়োরিটি নিয়েই প্রজেক্টটাকে করতে হবে। প্রজেক্টটা আমাদের এর অনেক সময় দেখাচ্ছে ডে টু ডে অপারেশনসটা করার জন্য আহ, আমাদের সার্টেন অ্যামাউন্ট অফ টাইম নষ্ট হয়, এবং ওই টাইমটাকে আমরা আরও কম সময়ে কিভাবে আসলে মানে প্রজেক্টটাকে করা যায় সেটা আসলে আমরা চেষ্টা করি। এইটার এটাকেই বলা হচ্ছে অপারেশনাল প্রজেক্ট। ইউল্যাবের ক্ষেত্রে বলা হচ্ছিল কোভিডের সময় আপনারা পেমেন্ট করতেন ব্যাংকে এসে। এখন ব্যাংকে তো আসলে খুব একটা মানুষকে অ্যালাউ করা হতো না, এই জন্য আপনাদের জন্য সার্টেন ডিফিকাল্টি একটা থেকে যেত। সেটার জন্য আমরা বলেছিলাম যে আমরা বিকাশ বা অন্যান্য আপনার যে সমস্ত প্ল্যাটফর্ম আছে সেটা দিয়ে পেমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি। এই অপারেশনাল প্রজেক্টের একটা সবচেয়ে বড় এক্সাম্পল যেটা সব জায়গাতে আছে, কেস স্টাডিটা একটু সার্চ করে দেখেন। আমি আপনার একটা ইয়ার থেকে একটু মানে ড্র করে দেখাবো। লন্ডন এয়ারপোর্ট যেটাকে আছে, লন্ডন হিথ্রো টার্মিনাল যেটাকে বলা হয়, সেটার টার্মিনাল নাম্বার 5টা ব্রিটিশ এয়ারওয়েজের কাছে দেওয়া ছিল। সো ওটা নির্ধারিত শুধুমাত্র ব্রিটিশ এয়ারওয়েজের প্লেনগুলো উঠবে এবং নামবে, এটাই ডেডিকেটেড করা ছিল। ওদের প্লেনের ফেয়ারগুলোর কথা যদি বলেন, বাইরের দেশের যেরকম রায়ান এয়ার্স অথবা ইজি জেট এরকম ছোট ছোট লো কস্ট এয়ারলাইন্স ছিল, সেই এয়ারলাইন্সগুলোতে একটা পানীয়র বোতলও আপনি কিনে খেতে হবে। সিটটা একটু সিটিংয়ের মতো এত বড় লেগ স্পেস নাই। তারপরে শুধুমাত্র আপনি একটা ব্রিফকেস বা আপনার একটা হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এক্সট্রা কোনো লাগেজের জন্য ইউ হ্যাভ টু পে। সিটটাকে আপনার উইন্ডো সিটের জন্য ইউ হ্যাভ টু পে। সামনের দিকে সিটগুলো আছে যেটার মধ্যে অ্যাডিশনাল লেগ স্পেস আছে, সেটার জন্য পয়সা দেওয়া লাগবে। সো ওদের কাজটা হচ্ছিল মূলত ওই যে আপনার মোটেলের মতো। মোটেল হচ্ছে লো কস্টের, একেবারে ভেরি ভেরি চিপ। সেখানে যে কেন যাচ্ছেন শুধুমাত্র রাত্রে ঘুমানোর জন্য। ওরা কয়েকটা জিনিস এনশিওর করে, আপনার গিজারে ট্যাপে হট ওয়াটার আছে কিনা, আপনি যে বেডে ঘুমাবেন বেডটা কোজি কিনা, আর কার্টনগুলা হেভি কিনা, যেটার কারণে রাত্রেবেলা লাইটটা ভিতরে আসবে না। এর থেকে বেশি তো আসলে আপনি মোটেলে খুব একটা চান না। সো সেই ক্ষেত্রে ওরা এই বেসিক অ্যামিনিটিস যেগুলো আছেন সেগুলো আপনাকে প্রোভাইড করে। ইজি জেটের মতো, রায়ান এয়ার এর মতো এই কোম্পানিগুলো, এবং তাদের টিকিটগুলোর দাম ছিল হচ্ছে লন্ডন থেকে ফ্রান্সে রাউন্ড ট্রিপের আপনার পড়বে হচ্ছে 21-22 বা ধরেন ম্যাক্সিমাম $30 পাউন্ডের মতো। ওয়ারাজ ব্রিটিশ এয়ারওয়েজের সেই টিকিটের দামটাই পড়তো তখন হচ্ছে 112 পাউন্ডসের মতো, 112 পাউন্ড, ইনক্লুডিং হচ্ছে আপনার ইন্স্যুরেন্স সহ। তো ব্রিটিশ এয়ারওয়েজ ইজ অলওয়েজ এক্সপেন্সিভ কম্পেয়ার টু দ্য আদার এই ইজি জেট এয়ারলাইন্সগুলোতে। ওদের এখানের মধ্যে থেকে এই অপারেশনাল প্রজেক্ট একটা চমৎকার হয়েছিল, সেটা একটু শেয়ার করে নিই। ওরা একটা স্টাডি করে দেখেছিল যে একজনের আপনার ওদের টার্মিনালে ঢুকে চেক ইন টেক ইন সব পড়ায় টড়ায় প্লেনের ওই পর্যন্ত যেতে 15 থেকে 17 মিনিট সময় লাগতো। এখন আপনি 40 পাউন্ডের মতো ধরেন ইন্স্যুরেন্স সহ 45 বা সর্বোচ্চ 50 পাউন্ড দিয়ে ইজি জেটে যাচ্ছেন, সেইখানের জন্য তো স্যার আপনি ওয়েট করতেই পারেন। বাট যেখানে 130-40 এরকম টাইপের বা 120, ডিপেন্ডিং অন কোন সময় টিকিটটা কাটছেন, তার মানে 2.5 গুণ বেশি পয়সা দিয়ে আপনি কেন এত সময় ওয়েট করবেন? আপনি যাবেন আরও অল্প সময়ে এটাকে কাভার করে ফেলতে। তখন কাস্টমারদের মধ্যে একটা সিরিয়াস টাইপের এই রায়টের মতো এদেরকে ওই যে যেরকম বয়কট করুন হ্যান ত্যান এরকম মানে হাউকাউ শুরু হয়ে গেল। সো তারা একটা খুব সুন্দর ইয়েটা করেছিল তাদের এই প্রজেক্টের মধ্যে থেকে। সো এখানে যদি দেখতে পারেন, এখান থেকে মেইনলি আপনি ঢুকছেন, ঢুকার পর যারা অনলাইনে চেক ইন করেছেন তাদের জন্য একটা লাইন করে দিল, যারা এখনো করেননি তাদের জন্য একটা করে দিল। তার এইখান থেকেও আবার দুটো লাইন করে দিল, একটা করে দিল হচ্ছে আপনার শুধুমাত্র হ্যান্ড লাগেজ আছে সেটাতে, আর আরেকটা লাইন করে দিল যাদের আপনার এরকম হ্যান্ড লাগেজ ছাড়াও এক্সট্রা লাগেজ যেটা আছেন সেটাতে। সো এইভাবে করে
এখান থেকে যেই যাদেরকে 17 মিনিট লাগতো সেই 17 মিনিটকে ফার্স্টেই এই জায়গাতে ভাগ করে 6.5, আর এখানে সরি এখানে 6.5 আর এখানে 6.5 করে দিলেন। এই জায়গাতে আরো দুইটাকে ভাগ করে দিয়ে এখানে 3, এখানে 3 ইন করে দিলেন। এই জায়গাতেও আপনার এখানে যারা যারা অনলাইনে চেক ইন করেননি এদের এখানে কিয়সের মতো দিয়ে দিল, যেখানে হাঁটতে হাঁটতে হাঁটতেই আপনি চেক ইনটা করতে পারেন। এবং যারা চেক ইন করেননি তাদেরও তো আপনার নর্মাল হ্যান্ড লাগেজ ছাড়াও অনেকের হয়তো ভারী লাগেজ আছে, অনেকের শুধুমাত্র হ্যান্ড লাগেজ আছে, এটাকে তারা ভাগ করে দিয়েছে। সো এইখানে আপনি অনলাইনে চেক ইন করতে পারছেন। চেক ইন করে আপনি কিয়স থেকে এখান থেকে দেখেন 6 মিনিট ছিল, এই 6 মিনিটটা এখানে 3 মিনিট হয়ে গেল, এখানে 3 মিনিট হয়ে গেল। এইটাকেও আবার এখানে কি করলো তারা কিয়স থেকে অনলাইনে চেক ইনটা করে ফেললো। করে ফেললে এইখানের মধ্যে থেকেও এদের হাতে শুধু হ্যান্ড লাগেজ আছে, এদের হাতে হ্যান্ড লাগেজ নাই। সো এই হ্যান্ড লাগেজ যাদের আপনার আছে তারা একদিকে চলে গেল, যাদের হ্যান্ড লাগেজ নাই ভারী লাগেজ আছে তারা আরেক দিকে চলে গেল। এই টাইমটাকে স্প্লিট করে 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 আপনার ওভারঅল 17 মিনিট সময় যেহেতু লাগতো একজনের, সেটা 3 থেকে 3.5 মিনিটে নামাতে পারলো। সো আপনার ক্ষেত্রে দেখা যায় যে যেই প্রজেক্টগুলোকে আমরা বলার চেষ্টা করি যে অপারেশনাল প্রজেক্ট, এর কাজ হচ্ছে আপনার ডে টু ডে অপারেশন যেটাকে করেন সেটাকে এনহ্যান্স করার জন্য, সেটাকে ইমপ্রুভ করার জন্য আপনি একটা প্রজেক্ট নেন, সেটার হচ্ছে কোয়ালিটি অফ দ্য সার্ভিসটাকে ইমপ্রুভ করবেন। এইটার জন্য যারা আন্ডারগ্রেডে হয়তো মার্কেটিং পড়েছেন দেখবেন সার্ভিস ব্লুপ্রিন্ট বলে একটা কথা বলে। সার্ভিস ব্লুপ্রিন্ট, ওই ব্লুপ্রিন্টের মানে হচ্ছে যেরকম আপনার বিল্ডিংয়ে দেখেন ব্লুপ্রিন্ট করেন কোথায় কোন রুম আছে, কোথায় কোন রড টড আছে, হ্যান ত্যান, সেগুলোকে স্ট্রাকচারাল ইস্যুস দেখা যায়। সার্ভিস ব্লুপ্রিন্টের ক্ষেত্রেও আপনি রেস্টুরেন্টে ঢুকেছেন, ঢোকার পর ফার্স্ট থিং কি করেছেন, এইখানে আপনার গেটটা খুলে ওপেন করেছেন, তারপরে লিফটে গিয়েছেন, লিফটের পর প্রতিটা কন্ট্যাক্ট পয়েন্টসগুলোকে তারা একটা একটা করে বের করে, বের করার পর চিন্তা করে দেখে কোনটাকে এলিমিনেট করা যায়, কোনটা মার্জ করা যায়, কোনটাকে অ্যাভয়েড করা যায়। এরকম আননেসেসারি যেরকম ইন্টারাকশনস কন্ট্যাক্ট পয়েন্টসগুলোকে তারা বাদ দিয়ে দেয়, দিয়ে ওভারঅল যে টাইমটা এই 17 মিনিটটাকে কমিয়ে আপনার প্রতিটা প্যাসেঞ্জারের জন্য 3 থেকে 3.5 মিনিট করে আনতে পেরেছিল। যেই কারণে ওরা যে এক্সট্রা পয়সাটা দিচ্ছিল সেই এক্সট্রা পয়সাটা তাদের জন্য এখন ওয়ার্থওয়াইল হচ্ছে, বিকজ যারা ইজিজেটে, মানে ইজিজেট বলতে হচ্ছে বাংলাদেশের নোভো নোভা এয়ার এয়ার এর আছেন না যে ছোট ছোট ইউনাইটেড এয়ার ছিল না যেরকম, খুবই বাজে কাইন্ড অফ অ্যারোপ্লেন, যেটাতে আমার যাওয়ার অনেকবার সৌভাগ্য দুর্ভাগ্য বলেন হয়েছে, এবং প্রতিবার যাওয়ার পরেই মনে হয়েছে যে আল্লাহ আমাকে অনেক বড় একটা ইয়ে থেকে বাঁচিয়েছে। সো ওরকম টাইপের ছোট প্লেনগুলো ছিল, সেখানের মধ্যে থেকে খুব বেশি প্যাসেঞ্জার্স ছিল না, অ্যারাউন্ড ধরেন ম্যাক্সিমাম কত 60 বা 40 এরকম টাইপের ছোট ছোট টাইপের ছিল। তো ওইগুলোতে প্রচণ্ড বাম্পিং হতো, বাট এইগুলো ছিল হচ্ছে বোয়িংয়ের এয়ারলাইন্সগুলো, তো সরি এয়ারক্রাফটগুলো সে ছিল মাছ মাছ সেফার। সো অপারেশনাল প্রজেক্টটা হচ্ছে আপনি যে এভরিডে টাস্কটা করছেন সেইটার কোয়ালিটি অফ দ্য টাস্কটাকে ইমপ্রুভ করার অথবা টাইমটাকে কম্প্রেস করে ছোট করে ফেলার, এইগুলোতে হচ্ছে। স্ট্র্যাটেজিক প্রজেক্ট ইজ অলওয়েজ এ লং টার্ম প্রজেক্ট, যেটার মধ্যে থেকে আপনার আহ, আহ, এখন না আজকে থেকে 5 বছর 10 বছরের যে প্ল্যানগুলোকে নিয়ে রাখেন লং লং টার্মে ইম্প্যাক্ট করার জন্য সেই প্রজেক্টের। এইটার একটা এক্সাম্পল আছে, বিপির নাম শুনেছেন, ব্রিটিশ পেট্রোলিয়াম। ওদের সারা জীবনের কাজ হচ্ছে ওই তেল টেল এক্সপ্লোর করে টোরে বাজারে আমরা যে সমস্ত ধরেন আপনার আহ, দেখবেন গাড়ির পেট্রোল টেট্রোল যেগুলোকে আছেন ওদের কাছ থেকে নিয়ে ইউজ করি। ওরা ওদের একটা স্ট্র্যাটেজিক প্রজেক্টটা করেছে এবং প্রজেক্টের নামটা চমৎকার দিয়েছে, তেল তো সাধারণত ব্যারেলে আসে, এখন এদেরটার মধ্যে থেকে হচ্ছে থিঙ্কিং আউটসাইড দ্য ব্যারল, এইটা ছিল তাদের প্রজেক্টের নাম। এবং এটার এত সুন্দর একটা নাম করেছে যে আমরা সারা জীবন ব্যারেলের নিয়েই চিন্তা করেছি, তেলগুলো ব্যারেলেই আসে। এইবার আমাদের কনসেপ্টটা হচ্ছে ব্যারেলের বাইরে, থিঙ্কিং আউটসাইড দ্য ব্যারেল। এবং এই জায়গাতে যে তারা আপনার অল্টারনেট এনার্জি যেগুলো সোলারের কথা বলছেন, তারপরে আরো হাইড্রো হ্যান ত্যান হাবিজাবি যেগুলো আছেন সেগুলোর দিকে তারা এমফাসাইজ করেছে। সো ওদের এই থিঙ্কিং আউটসাইড দ্য ব্যারেলটা ইটস এ স্ট্র্যাটেজিক প্রজেক্ট, যে তাদের গতানুগতিক যেই অয়েল এক্সপ্লোরেশনটা ছিল এর বাইরে নতুন কিছু তারা অল্টারনেট নিয়ে বের করে আসতে চায়। কারণ এখন তো সবাই দেখেছেন যে সাস্টেনেবিলিটি নিয়ে, এনভায়রনমেন্টাল কেয়ার টেয়ার নিয়ে অনেকে অনেক কথাগুলো বলে থাকে। তো প্রজেক্টকে আমরা আসলে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা যেটা আপনার ফরজ, ইটস এ মাস্ট টু, যত তাড়াতাড়ি সম্ভব না করলে করতে হবে, আদারওয়াইজ আপনার বিজনেসটাকে রান করাতে পারছেন না।
যেমন বাংলাদেশের রেডিমেড গার্মেন্টসের জন্য একটা ছিল। সেকেন্ডে অপারেশনাল প্রজেক্টটাকে বলেছিলাম যে আমাদের দৈনন্দিন অপারেশনসগুলোকে স্মুথেন করতে, ফাস্টেন করতে, এক্সপারাইট করতে আমরা যে সকল প্রজেক্টগুলোকে আমরা আসলে ইনিশিয়েট করে থাকি, ওটার টার্গেটই হচ্ছে যে দৈনন্দিন কাজগুলো করার জন্য আমাদের যেন এটাকে আরো মানে লাইফটাকে বেটার করে দেয়। আর ইয়ের কথা তো বলেছি। সো প্রজেক্ট ম্যানেজমেন্টের এর কথা হয়েছে। উই টকড অ্যাবাউট প্রজেক্ট লাইফ সাইকেল। যেহেতু বাই ডেফিনেশন বলেছিলাম প্রজেক্ট মানেই হচ্ছে একটা স্বল্প সময়ের একটা ইনিশিয়েটিভ যেটাকে নিয়েছেন, তার একটা স্টার্টিং পয়েন্ট আছে, তার একটা এন্ড এন্ড বা যে সময় প্রজেক্টটাকে ওয়াইন্ড আপ করে দিচ্ছেন অথবা প্রজেক্টটাকে ক্লোজ করছেন। এটা আমার আপনার জীবনের মতোই। আমাদের যেরকম একটা লাইফ সাইকেল আছে, আমরা ছোট বাচ্চা থেকে অ্যাডাল্ট হচ্ছি, তারপরে মিড এজে যাচ্ছি, অ্যাট ওয়ান পয়েন্ট উই গ্রো ওল্ড, তারপরে আল্লাহর কাছে চলে যাচ্ছি। সেরকম যেহেতু আমাদের বার্থ ডেট এবং আমাদের এখান পৃথিবী থেকে চলে যাওয়ার ডেটটাতেও আছে, সো প্রজেক্টেরও একইভাবে আছে। ইভেন পিএলসি যেটাকে বলছেন প্রোডাক্ট লাইফ সাইকেল, যেটা সেটাও যেরকম প্রোডাক্টের যাত্রা শুরু আছে এবং প্রোডাক্টের শেষ আছে, সেই একই রকমই আছে। এখানে আমরা চারটা দিয়েছি, বাট আপনারা যদি পম্বুকের দিকে দেখেন ওরা সেখানে ফেজটাকে পাঁচটা বলার চেষ্টা করে। ওই পাঁচটাটা মূলত আসলে কিছুই না, ওই যে প্রজেক্টের মধ্যে থেকে দেখবেন আমরা প্রজেক্টটাকে ডিফাইন করি, সেকেন্ড স্টেপটাকে প্ল্যান করছি, থার্ডেরটার মধ্যে থেকে এক্সিকিউট করছি, ফাইনালি ক্লোজার করছি বা প্রজেক্টটাকে ক্লোজ করছি। ওই এক্সিকিউটটাকেই তারা দুটো ভাগে ভাগ করে ফেলেছে। একটাতে এক্সিকিউট করা মানে আপনার অ্যাকচুয়ালি প্রজেক্টটাকে হাতে কলমে রাস্তায় নেমে প্রজেক্টটাকে তুলে দেওয়ার চেষ্টা করছেন। এই জায়গাতেই তারা দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্রজেক্টের জন্য আপনি মনিটর করছেন, আর একটা কন্ট্রোল করছেন। আমরা মনিটরটা কখন করি? প্রজেক্টটা করছি ঠিকঠাক মতো হচ্ছে কিনা, যেরকম এক্সপেকটেশন আছে কিনা সেরকম হচ্ছে কিনা, এবং ওই পার্টটাকেই আসলে কন্ট্রোলের কথাই বলার চেষ্টা করছে। এই জন্য এক্সিকিউশনটাকেই দেখবেন পরবর্তী স্লাইডে আমি হয়তো দেওয়া আছে, এক্সিকিউশনটাকেই যে দুই ভাগে ভাগ করে দিয়েছেন, যে প্রজেক্টটাকে এক্সিকিউট করছেন আর মনিটর অ্যান্ড কন্ট্রোল করার চেষ্টা করছেন যে আমার যেরকম প্ল্যান ছিল সেরকম হচ্ছে কিনা। যদি না হয়, তার মানে ধরেন ওই যে আপনারা প্লেনের ক্ষেত্রেও দেখবেন, যেটা আহ, আপনি প্লেন যখন লেটে ছেড়েছেন, বাংলাদেশ বিমানের প্রায় হয়, বাংলাদেশ বিমান যখন ওভারসিজের ফ্লাইটগুলোতে থাকে, আপনাদের বিভিন্ন রাষ্ট্রদূত বলেন, এমপিদের জন্য আমার একবার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশের হাই কমিশনার ইউকেতে, ওনার জন্য প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো প্লেন ডিলে করেছিল। এবং ওয়ার্ল্ডের মধ্যে যদি মোস্ট মানে ট্যাক্সি করার জন্য বা ডিলে করার জন্য সবচেয়ে বেশি পয়সা দিতে হয়, তার মধ্যে থেকে সিঙ্গাপুরের চাঙ্গি চাঙ্গি আছে, লন্ডনের আপনার হিথ্রো এয়ারপোর্ট, আর আরেকটা হচ্ছে আপনার এমিরাটসের বা সরি দুবাইয়ের যে এয়ারপোর্টটা আছেন সেটার ক্ষেত্রে। এর মধ্যে থেকেই 1 hour 45 minutes-এর মতো তার ডিলে হয়েছে। এবং পরবর্তীতে আমরা ভাবছিলাম যে আপনার আর নিশ্চয়ই সকাল 10টায় পৌঁছানোর কথা সিলেটে, তখন হয়তো আমরা 12টার দিকে পৌঁছাবো, বাট ফাইনালি তারা ওইটাকে স্পিড আপ করে 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 দেখে ফেলেছে যে যতটুকু স্পিড নেওয়ার কথা মানে ইউজুয়ালি তার থেকে হয়তো একটু বেশি নিয়ে ওই টাইমটাকে তারা কভার করে ফেলেছে। সেরকমভাবেই প্রজেক্ট যখন মনিটর করে দেখেন যতটুকু প্রোগ্রেস হওয়ার কথা ছিল ততটুকু আসলে হচ্ছে না, তখন আপনি কি করছেন? তখন সেটাকে এক্সপারডাইট করে বা স্পিড আপ করে বা আপনি ডবল শিফট চালিয়ে প্রজেক্টটাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তো ওইখানে যেরকম আপনার এই চারটা দেওয়া আছে, এই জায়গাতে এক্সিকিউশনটাকে দুভাগে ভাগ করেছে। একটা প্রজেক্টটাকে হাতে কলমে দাঁড়িয়ে নামিয়ে প্রজেক্টটাকে তুলে দেওয়ার চেষ্টা করছেন, যেটাকে ইমপ্লিমেন্ট অথবা এক্সিকিউশন বলছেন, আর একটাকে মনিটর এবং কন্ট্রোল করার চেষ্টা করছেন। যদি আমার প্রজেক্টের যেরকম স্ট্যান্ডার্ড চেয়েছিলাম সেরকম স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা সেটা দেখছেন, প্লাস আরেকটা জিনিস দেখার চেষ্টা করছেন যে যদি এরকম না হয়ে থাকে তাহলে আমার এই কাউন্টার মেজার্স যেগুলোকে নেওয়ার দরকার সেগুলোকে নিচ্ছি। প্রজেক্টে যে চারটা লাইফ সাইকেলের কথা বলা হয়েছে, প্রথমটার মধ্যে থেকে প্রজেক্টটাকে ডিফাইন করতে বলা হয়েছে। আপনারা দেখবেন যখন ফার্স্ট কোর্স করেছিলেন ইন্ট্রোডাকশন টু মার্কেটিং অথবা ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্স, একেবারে সেই নান্নামুন্না রাহি থাকা অবস্থায় ছোট্ট বাচ্চা ছিলেন যখন ইউনিভার্সিটিতে, তখন আপনাদেরকে ফার্স্ট ইয়ারের কোর্সেসগুলোতে সবসময় বলতো ডিফাইন করো হোয়াট ইজ মার্কেটিং। সো বেসিক্যালি আপনি কি বলতে হচ্ছে মার্কেটিং কি, মার্কেটিংয়ে আসলে কি করা হয়, হ্যান ত্যান হাবিজাবি। সেরকমভাবেই প্রজেক্টটা তো যেহেতু একজন ব্যক্তির দ্বারা করছেন না, প্রজেক্টটা আপনার অনেকগুলো ইন্ডিভিজুয়ালস, অনেকগুলো ডিপার্টমেন্ট, সেটা হতে পারে আপনার কোম্পানির ভিতরে, সেটা হতে পারে কোম্পানির বাইরে, তাদেরকে নিয়ে কাজটা করছেন। সো সেই ক্ষেত্রে আপনি হয়তো জানেন, কারণ আপনি একজন প্রজেক্ট ম্যানেজার, আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে বলে এসেছেন যে কি প্রজেক্টটা তারা আসলে প্রজেক্ট থেকে কি চাচ্ছে। বাট
আমি যারা প্রজেক্টের সাথে আমরা মানে অ্যালাইড, আমরা তো আসলে যাইনি। তো আপনার কি করতে হবে? আপনার তো মনে মনে রাখলে হবে না, আপনার তো একেবারে প্রজেক্টটা কি জন্য করতে চাচ্ছেন, আহ, অনেক ক্ষেত্রে প্রজেক্টের কি কি চাইছে একেবারে নিটি গ্রিটি পার্ট, স্পেসিফিকেশনস, কোরাই 3 কত জেনারেশন, আবার ওর মধ্যে দেখবেন মেড ইন মেক্সিকো লেখা থাকে, তার মানে সে কোথাকার চেয়েছেন, এই নিটিগ্রিটি পার্টসগুলো যেটা একেবারে ইন ডিটেলস, সেখানের মধ্যে থেকে প্রতিটা বলা থাকে এইটা স্পেনের হতে হবে, ওটা হতে হবে, হ্যান ত্যান হাবিজাবি সমস্ত কিছু যা যা আছেন সেগুলোকে ইন ডিটেলস করে আপনার ফার্স্ট স্টেজে আপনাকে বলতে হয় কি এই প্রজেক্টের অবজেক্টিভটা বেসিক্যালি কি, প্রজেক্ট থেকে কি আপনার কাছে চাওয়া হয়েছে, প্রজেক্টের মধ্যে থেকে কি করতে হবে, বেসিক্যালি আপনার কাজগুলো কি কি আছে, কনভোকেশন করতে হলে কি করা লাগবে, অথবা একটা গেট টুগেদার পার্টি করতে হলে কি কি কাজগুলো আছে আপনার। আমরা ওই দিন ক্লাসের মধ্যে থেকে আহ, একটা আহ, মানে ক্লাস এক্সারসাইজ করার চেষ্টা করেছিলাম, যেখানের মধ্যে থেকে আপনার বেশ কিছু ডাব্লিউবিএস এর মতো বা কাজ করতে গেলে, আমরা ডাব্লিউবিএসটাকে একটু পরে বলি। ডাব্লিউবিএস এর মানেটা হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। এটার কথা হচ্ছে চিন্তা করে দেখবেন যে আপনারা যারা ম্যাডামরা আছেন বা স্যাররা আছেন অনেকে রান্না করেন, রান্না করতে গেলে আপনার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে, আপনারা যে অথবা বাসায় যদি কখনো বাবুর্চিকে দেখেছেন যে আপনার বাসার একটা ইভেন্ট আছে, বিয়ে হতে পারে, হলুদ হতে পারে, যে কোনো একটা ইভেন্টে আপনারা চাচ্ছেন 30 বা 40 জন অথবা 50 জনের মতো গেস্টকে খাওয়াতে। সো মেনু যখন বলে দেন আপনাকে নিশ্চয়ই একটা বাবুর্চি একটা বিশাল বড় ফর্দ দিয়ে দেয়, ওর মধ্যে থেকে এত কেজি চাল, হ্যান ত্যান হাবিজাবি ইন ডিটেলস সব কিছু বলে দেয়, প্লাস আপনার কি সব কিছুর যেই জিনিসগুলোকে আপনার বলছে যে রান্নার জন্য এটা লাগবে, ওটা লাগবে, এটা লাগবে। সো আমাদের কি কি করা লাগছে, আমাদের একটা ইভেন্টের মধ্যে থেকে হলে খাওয়ার একটা পার্ট আছে, মেহমানদেরকে দাওয়াত করার একটা পার্ট আছে, তারপরে হয়তো একটা কালচারাল ইভেন্ট আছে। এরকম যেই কাজগুলো দিয়ে আমি আমার এই ইভেন্টটাকে কমপ্লিট করব, সেই কাজগুলো কি কি আমরা এর আগের দিন কিছুটা বের করার চেষ্টা করেছিলাম। এবং সেই গেস্টকে দাওয়াত করার দেওয়ার জন্য আমাদের তার আন্ডারে কি কি হোয়াট সর্ট অফ ওয়ার্ক দ্যাট উই হ্যাড টু ডু, আমরা এটা একটু ক্লাসে করার চেষ্টা করছিলাম। সো যারা হু আর নট প্রেজেন্ট অন দ্য ডে, আমরা নেক্সট দিন আরেকটু ডিটেলে যখন আমাদের ডিফাইনিং দ্য প্রজেক্ট এই ফেসের কাজটা করব, তখন আমরা ইন ডিটেলস করার চেষ্টা করব। আরেকটু বলেছিলাম যে আপনারা যদি কোনো গ্রুপ ফর্ম আমাদের যেহেতু থাকবে, মোস্টলি প্রজেক্টের একটা কাজ দিব, যে প্রজেক্টের আপনাকে প্রজেক্ট এক্সিকিউশন প্ল্যান পিইপি করা লাগবে। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে বলা হয়েছিল যে একটা গ্রুপটাকে ফর্ম করে ফেলতে। সো 3 জনের যদি গ্রুপ হয়ে থাকে দেন আপনাদের, আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট মনে হয় 11 জন আছেন, ইফ আম নট রং, 11 বা 10 জন যদি হয়ে থাকে, তাহলে একটা গ্রুপে শুধুমাত্র 4 জন পড়বে, 3 3 3, আর আর সরি 3 3, আর একটা হচ্ছে 4 আর হয়ে যাবে। তো যেটার কথা বলছিলাম যে ডিফাইনিং দ্য প্রজেক্টে কি কি ধরনের নিটিগ্রিটি পার্টসগুলো আপনার ইন ডিটেলস চাওয়া হয়েছে, যেটাকে স্পেসিফিক্যালি লিখতে হচ্ছে এবং আপনার গ্রুপ মেম্বারদের সাথে কমিউনিকেট করতে হচ্ছে। এবং সেইখানের মধ্যে থেকে কয়তলা বিল্ডিং, হ্যান ত্যান যা যাবতীয় যা যা আছে সব যখন আপনি বলছেন, বলার পর সেটার জন্য কি কি কাজ করতে হবে, প্রথমে এই এই ফাউন্ডেশন লাগবে, সয়েল টেস্ট লাগবে, সো অ্যান্ড সো ফোর্থ, যাবতীয় যা যা আছেন। আমাদের সোহেল রানা আছে, ও কনস্ট্রাকশনে কাজ করছে, হয়তো উনি হি ক্যান অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট, আমাদেরকে হেল্প করতে পারবে। তো এরকম নিটিগ্রিটি পার্টসগুলোকে আপনাকে ইন ডিটেলস টাস্ক আকারে বলতে হয়। বলার পর তারপরে হচ্ছে আপনার প্রতিটা ডিপার্টমেন্টের, আমাদের যেরকম কোম্পানির ফাংশনাল ডিপার্টমেন্ট থাকে, মার্কেটিং, সেলস, হিউম্যান রিসোর্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স। তো আমার কি দরকার, আমি এই জায়গাতে প্রতিটা ডিপার্টমেন্টের আমার এক একজন যা হেড যে আছে বা ডাইরেক্টর লেভেলে আছে বা লিড যে আছে, সেরকম ব্যক্তিগুলোকে আমি আসলে এই জায়গাতে নিয়ে এবং তাকে দায়িত্বটা ভাগ করে দেব। সো তার মানে হচ্ছে ডিফাইনিং স্টেজের মধ্যে থেকে কি চাওয়া হয়েছে একেবারে সুস্পষ্ট আকারে, একেবারে ইন ডিটেলস আপনি স্পেসিফিকেশন সহ মেনশন করতে হবে, কারণ এইটা সহই কিন্তু বাকি কাজগুলো করবেন। জাস্ট লাইক খেয়াল করে দেখেন রেস্টুরেন্টে যখন অর্ডারটা নেয়, আপনি কিন্তু কোনটাতে এইটা বাচ্চার জন্য খেয়াল করেন স্পাইসি যেন না হয়। আমার আব্বার অর্ডারের জন্য আমি বলি এইটাতে কিন্তু টেস্টিং সল্ট দিবেন না, এইটাতে একটু স্পাইসি একটু বেশি দিন। সো each and everything that is documented so that তার জন্য কাজ করতে সহজ হয়। ইন দ্য ডিফাইনিং পার্ট, ইউ অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার অথবা আপনার প্যারেন্ট অর্গানাইজেশন আছেন, সেটার আর উচিত ইন ডিটেলস
একেবারে layman's টার্মে যদি পসিবল হয়, ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন সো দ্যাট দ্য পিপল হু উইল বি ইন চার্জ অফ ক্যারিং আউট দ্য প্রজেক্ট, তারা যেন একেবারে তাদের জন্য সব কিছুই বোধগম্য হয়ে থাকে। সো সেটা করে ফেলবেন। এবং যাদেরকে দিয়ে আপনার, যেমন কনস্ট্রাকশনের হেডের কথা বলছেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাকে একে, বসুনিয়া স্বামী যেমন বসুনিয়া আঙ্কেলকে এর কথা সিভিলের কাজের জন্য ওনাকে ডাকছেন এইটার জন্য। সো হেড মাথাগুলো যাদেরকে আছে তাদেরকে আপনি বেসিক্যালি নিয়ে তাকে বলছেন আপনার এই পার্টটা দেখবেন, আপনি এই পার্টটা দেখবেন। প্ল্যানিং স্টেজের কথা যদি পরবর্তীতে আসে, প্ল্যানিং স্টেজের মধ্যে থেকে এই যে একটু আগে টাস্কের ক্ষেত্রে বলেছিলাম আপনার কি কি করা লাগবে। একটা বাসায় যদি একটা গেস্টকে ইনভাইট করতে হয় অথবা আপনারা ওরিয়েন্টেশন প্রোগ্রাম ইনভাইট করেন, সেই ক্ষেত্রে আপনার কি করতে হচ্ছে, গেস্টের লিস্ট বানাতে হচ্ছে। গেস্টের লিস্ট বানানোতে পর আপনার কার্ডটাকে প্রিন্ট করতে হচ্ছে, তার বাসায় পাঠাতে হচ্ছে, এবং প্লাস হচ্ছে আপনার একজন কেটারার যে আছেন তাকে ঠিক করতে হচ্ছে, তার সাথে মেনু ঠিক করতে হচ্ছে, তারপরে আপনি কোথায় করবেন সেই ভেন্যুটা ঠিক করা লাগছে, এবং যদি কোনো কালচারাল প্রোগ্রাম থাকে সেই জন্য সিঙ্গারকেও আপনি ইনভাইট করা লাগছে। সো এই টাস্কগুলো যেটা আপনি প্রথমে ডিফাইনিং স্টেজে করে ফেলছেন 3 নম্বরে টাস্কে, সেটার মধ্যে থেকে আপনি এখন খেয়াল করে দেখবেন যে আপনার ইভেন্ট তো হচ্ছে মার্চের 2 তারিখে। তো সেই জন্য এখন কি করা লাগবে, যে কোনটা আগে করবেন। আগে প্রিন্ট করবেন, গেস্ট লিস্টটা বানাবেন কবে, গেস্ট লিস্টটা আজকে থেকেই বানানো শুরু করবেন। তার মানে আপনি আজকে টাইম ধরে দিলেন, ফেব্রুয়ারির 15 তারিখে গেস্ট লিস্টটা আপনি বানাচ্ছেন। এবং এটা বানাতে কয়দিন লাগছে, এটা বানাতে আপনার 2 দিন সময় লাগছে। এটা বানাতে কয়জনকে দরকার, এটা বানাতে আমাদের এখানে সাদমান আছে আর নাহিয়াল আছে, এই দুজনকে লাগবে। তো এটা আর করতে গিয়ে যে কার্ডটা প্রিন্ট করব, প্রিন্ট করতে আমার কত টাকা লাগছে, কার্ডটা প্রিন্ট করতে আমার আর আর ধরেন পার কার্ড 50 টাকা করে লাগছে। সো যখনই ওই টাস্কগুলোকে একেবারে ছোট ছোট করে ভেঙে করে ফেলছেন, যখন 3 নাম্বার ডিফাইনিং এর 3 নাম্বার স্টেজে, এর পরবর্তী প্ল্যানিং এ এসে ঠিক করছেন কোনটা কবে থেকে শুরু করবেন, সেটাই হয়ে যাচ্ছে স্কেজুলিং। এবং কোন কাজটা করতে কত টাকা লাগবে সেটা হয়ে যাচ্ছে বাজেট। কোনটা করতে গিয়ে কয়জনকে লাগবে সেটা হয়ে যাচ্ছে আপনার রিসোর্সেস। এখানে 1 2 3 দিয়ে দেওয়া আছে, বাট এগুলো কিন্তু একসাথেই এক টেবিলেই হয়ে যায়। এটার জন্য মানে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, বাট নিয়ে যখন বসবেন ওই ডাব্লিউবিএস ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা যেটাকে বলছেন, বা কি কি কাজগুলো করা যেটাকে লাগছে, সেটার সাথে যখন মানুষকে অ্যাসাইন করছেন সেটা হয়ে যাচ্ছে আপনার রিসোর্সেস। সেটার সাথে যখন টাকা অ্যাসাইন করছেন সেটাকে বলা হচ্ছে বাজেট। সেটার সাথে যখন সময় নির্ধারণ করছেন কোনটা কবে কবে হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে আপনার শেডিউল বা স্কেডিউল যেটাকে বলেন। এবং এইটার ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করে থাকি যে প্রজেক্টের রিস্কগুলোকে বের করার চেষ্টা করি। কারণ প্রজেক্ট করতে গেলে হিন্দি সিনেমাতে সব কিছু দেখবেন সুন্দর মতো হয়ে যায়, বাট প্রজেক্ট করতে গেলে দেয়ার আর হান্ড্রেডস অফ রিস্ক দ্যাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। আমাদের ক্ষেত্রে আমাদের স্যার খুব সুন্দর কথা বলেছিল, ইউকেতে যখন এই কোর্সটা করতে হয়েছিল তখন বলেছিল যে তোমাদের মধ্যে কারো কেউ আছে প্যানিক ডিসঅর্ডার আছে। তো আমরা বুঝতে পারিনি ফার্স্টে। তো বলেছে যাদের প্যানিক ডিসঅর্ডার আছে সেই সকল ব্যক্তিরা এই রিস্ক অ্যানালাইসিস করতে পারে সবচেয়ে ভালো। তাই আমি বললাম হাউ। তখন উনি বলছিলেন যে বিকজ যার প্যানিক করে সে প্রতিটা জায়গাতে দুশ্চিন্তা করে। সো এই জায়গায় যেতে গেলে এই ঝামেলা হতে পারে, ওই জায়গায় যেতে গেলে ওই ঝামেলা হতে, যেটা একটা অ্যাভারেজ বা নর্মাল মানুষ অতটুক একেবারে নিটিভিটি পার্টে চিন্তাও করে না। সো সেরকম মানুষ যদি থাকে তাহলে আপনার জন্য, বিকজ রিস্ক অ্যাসেসমেন্টে আপনি যত সম্ভব রিস্ক আছেন সবগুলাকে আপনি ফার্স্টে ইনিশিয়ালি বের করেন, করার পর দেন সেটার মধ্যে থেকে বের করেন যে এইটা হওয়ার, এই ইভেন্টটা হওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা কত, সেটাকে পি দিয়ে দেন। এবং হলে ইম্প্যাক্ট কি হবে, ক্ষয়ক্ষতি কি হবে, ওইটাকে আই দিয়ে ডিনোট করেন। এবং আরেকটা করেন যে এই যে দুর্ঘটনাটা বা রিস্ক হওয়ার কথা বলছেন, এটা হওয়ার আগে কি আপনাকে কোনো আলামত বা কোনো ধরনের আপনাকে সাইন দেয় কিনা, সেটাকে আমরা ডিটেকশন বলি। আমরা রিস্কের অ্যাসেসমেন্টটাকে পি টাইমস আই টাইমস ডি বলি। পি মানে হওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি, আই মানে হলে কি ইম্প্যাক্ট হবে, আর ডি মানে হচ্ছে যেই রিস্কের কথাটা আপনি বলছেন সেটা কি আপনি আগে থেকেই আলামত বুঝতে পারছেন কিনা, নাকি সেটা আপনাকে আলামত দেওয়া ছাড়াই আপনার একেবারেই ওই দুর্ঘটনাটা বা ওই ইনসিডেন্টটা হয়ে যাচ্ছে। যে যত বেশি আপনাকে আর্লিয়ার সাইন দিবে সেই রিস্কটাকে মিনিমাইজ করা আপনার জন্য ইজি। যেটা আপনাকে সাইন দিবে না
হুট করে হয়ে যাবে সেইটা আসলে আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। যেমন অনেকের ক্ষেত্রে লিভার আর প্রবলেমের কথা বলেন, সেখানে জন্ডিস হয়, পেটে ব্যথা হয়, দেয়ার আর আদার মানে লট অফ আদার সিমটমস আর্লি স্টেজ থেকে আপনাকে সিমটমস দেয়। তার মানে ডিটেকশন করা ইট ইজ মাচ মাচ ইজিয়ার কম্পেয়ার টু যাদের সিকেডি বা কিডনির প্রবলেম আছেন একেবারে লাস্ট স্টেজের মধ্যে থেকে আপনাকে আসলে মানে এক্সপ্লিসিট সিমটমস দেয়, সেক্ষেত্রে আপনার জন্য দ্যাট ইজ মোর রিস্কি। সো আপনি সেইখানে করেন। আর এই যে আপনার প্রথম স্টেজের মধ্যে থেকে যে 4 নম্বরের রেসপন্সিবিলিটি ভাগ করে দিচ্ছেন কাদেরকে, যেমন আমার কনস্ট্রাকশনের মধ্যে থেকে আমি সাদমানকে ধরেন হেড করলাম, আমার পিয়াল দাসকে মার্কেটিংয়ের হেড করে দিলাম, না আপনার তারপরে লাবিব আছেন ওকে হয়তো আমি সাপ্লাই চেনের দিলাম। সো হেডগুলোকে যখন আমি প্রথম স্টেজে নিয়োগ করলাম, এখন আমার ওই কাজটা তুলতে গিয়ে এই আমরা যে শেডিউল রিসোর্সেস হ্যান ত্যান করছি, এখন সেই জায়গাতে কতজন ব্যক্তিগুলোকে কোনটার কি ইন ডিটেলস সেগুলোকে আমরা অ্যাসাইন করে দিচ্ছি। তার মানে আপনার সেই শূন্যগুলোকে সাজানো আপনার এই সেকেন্ড স্টেজের মধ্যে থেকেই শেষ। এখন আপনার কাছে অল আর রেডি, আপনার রিসোর্সেস রেডি, মানুষ রেডি, কবে কোনটা করবেন, বাজেট রেডি, সব রেডি, কি করতে হবে, কোনটাতে কোন ধরনের বিপদ আছে, এই সব কিছু যখন রেডি করে ফেলছেন, ফাইনালি এখন হচ্ছেন প্রজেক্টটা করার পালা। সেই জায়গাতে আপনি প্রজেক্টটাকে এক্সিকিউট করছেন। এখন করতে গিয়ে আপনার যেরকম স্টেটাস রিপোর্টের কথা আপনারা দেখেছেন, আমার আপনার ফেসবুকে আমরা প্রায় স্টেটাস দিই, তার মানে বর্তমানে আমার কি অবস্থা। প্রজেক্টের ক্ষেত্রেও আমরা স্টেটাস রিপোর্টটা নেই যে বর্তমানে প্রজেক্টের কি ধরনের অবস্থাটা থাকে। ওই রিপোর্টটা আসলে আমরা আমাদের কনসার্ন যারা যারা আছেন তাদের সাথে শেয়ার করি। যেমন ওই যে আপনি খেয়াল করে দেখবেন, আপনিও যখন উবারে ট্রাভেল করেন, আপনার যদি ফিমেল হয়ে থাকেন অথবা রাতের বেলা ট্রাভেল করেন, যদি ছেলেরা হয়ে থাকেন, আপনারা কি করছেন, একজন এমার্জেন্সি নাম্বারের সাথে শেয়ার করে দিচ্ছেন। বিকজ আপনি কখন পৌঁছাবেন সেই অনুযায়ী হয়তো সে গেট খুলে দিবে, হয়তো আপনার ইন্টারকমে বলবে লিফট চালু করতে, দেয়ার আর লট অফ আদার থিংস যেটার করতে হয় বা করতে হবে। তো সেই কারণেই মূলত আমরা স্টেটাস রিপোর্টটা প্রজেক্টের ক্ষেত্রেও রাখি, কারণ আম, আমার আর পাইলিংয়ের কাজ শেষ হয়ে গেলে হয়তো অন্য একজন চলে আসবেন, আমার গাঁথনির কাজ শেষ হয়ে গেলে হয়তো এর পরের ভদ্রলোক আসবেন। সো স্টেটাস রিপোর্টটা আপনার নিজের জন্য যেরকম প্রয়োজন, এরপরে অনেকগুলো কাজে অনেকের ডিপেন্ডেন্সি থাকে, আমার পর আরেকজন আসবেন, এরকম ডিপেন্ডেন্সি যদি থাকে সেই ক্ষেত্রেও আপনার এর অলওয়েজ মানুষগুলোকে আসলে ইনফর্ম করে রাখতে হয়। চেঞ্জেসের ক্ষেত্রে প্রজেক্টে চেঞ্জেস আসে, এখানে বিভিন্ন ধরনের মতামত থাকে। অনেকে বলে যে চেঞ্জেস আমি মানে ধরেন যার প্রজেক্ট সে চেঞ্জেসগুলো আনতে চেয়েছে, কনস্ট্রাকশনে প্রচুর হয়, বাট সেখানের মধ্যে থেকে অনেকে বলে ধত্তর করব না। বাট সবাই কেন চায় যে প্রজেক্টটা তো হচ্ছে ইটস এ ওয়ান টাইম এফোর্ট, টেম্পোরারি, এরপরে তো আমি হয়তো আরেকটা প্রজেক্ট করব, চাবো আপনিও আমার ওই প্রজেক্টের থাকেন, অথবা আপনার এরকম যদি নেক্সট কোনো কাজ থাকে সেই কাজটা আমার মতো কোম্পানিকে আপনি অ্যাসাইন করেন। এই জন্য গুড রিলেশন বা গুড ফেইথে আমরা সেই প্রজেক্টের যে চেঞ্জেসগুলো পসিবল সেগুলোকে ইনিশিয়েট করি। এবং সেটার ক্ষেত্রে কিন্তু আপনার এর অনেক কিছু ডকুমেন্টেশনসগুলো আসলে রাখতে হয়, কারণ এই প্রজেক্টের যখন একটা চেঞ্জেস আসে, ওই চেঞ্জেসের সাথে সাথে কারা কারা ইম্প্যাক্টেড হচ্ছে তাদের সবাইকে কিন্তু আপনার ইনফর্ম করতে হয়। এবং আপনি হয়তো এগ্রি করে ফেললেন, বাট বাকি অনেকে তো নাও করতে পারে। সো সবার কনসেন্ট নেওয়া এবং সবাইকে অনবোর্ড করে তারপরে সার্টেনলি চেঞ্জেসের জন্য যেই পয়সাটার ক্ষেত্রে পয়সা অবশ্যই পেমেন্ট করবে। ওই দিন একটা ইয়ের কথা দেখছিলাম যে একটা বাসার আর কনস্ট্রাকশনের একটা কাজের কথাই বলছিল, সমস্ত উপরের মধ্যে থেকে রুফটপের মধ্যে থেকে যেই ধরনের টালি বা ওইখানকার ইয়েগুলা শেডগুলো দেওয়ার চেষ্টা করছিল, পুরোটা করার পর ওনার হয়তো হঠাৎ চেঞ্জ হয়ে গিয়েছে যে উনি এইটা আর করবেন না। তখন যে কন্ট্রাক্টর কোম্পানির সাথে ওনার সাথে চুক্তি হয়েছিল তাদের সাথে মাল্টিপল সেশনের পর ওরা বলেছে যে হ্যাঁ ঠিক আছে আমরা করে দিব, বাট এটার জন্য যা যা পয়সা যাবতীয় যা এক্সট্রা মজুরি সব আপনারা দিবেন। সো এভরিওয়ান এগ্রিড। সো চেঞ্জেস প্রজেক্টে আসবে, আসলেই আপনার সেগুলোর আর যদি উইদিন দ্য ক্যাপাসিটির মধ্যে হয় সার্টেনলি আমরা ইনিশিয়েট করার চেষ্টা করি, বাট দ্যাট হ্যাজ টু বি ওয়েল ডকুমেন্টেড। এবং এই চেঞ্জের কারণে পরবর্তী যাদের এর আর ইম্প্যাক্টেড হবে, হয়তো আমার পরে যিনি ইন্টেরিয়রের কাজ করতে আসবেন ওনার ডিলে হয়ে যাচ্ছে, হি অর শি হ্যাজ টু বি ওয়েল ইনফর্মড।
আদারওয়াইজ আমার প্রজেক্ট চলার মাঝখানে উনি চলে আসবেন, আসার পর দেখবেন একটা স্কেডিউল নিয়ে একটা ঝামেলা হয়ে গিয়েছে। কোয়ালিটির ক্ষেত্রে অবশ্যই আমরা চেক করি, এটা শুধুমাত্র প্রজেক্টের ক্ষেত্রে না, প্রোডাকশনের ক্ষেত্রেও করি যে অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা। যদি এই জায়গাতেই দেখবেন এটাকে যেহেতু দুই ভাগে ভাগ করা হয়েছে, এক্সিকিউশন একটা, আরেকটা হচ্ছে মনিটর এবং কন্ট্রোল। তার মানে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে কিনা সেটাকে আমরা আসলে জাজ করার চেষ্টা করি। এবং ফোরকাস্টের ক্ষেত্রে অবশ্যই একটু প্রয়োজন আছে, কারণ আমি যতটুকু কাজ করেছি বাকি কাজটা কতদিনের নির্ধারিত দিনের মধ্যে শেষ করতে পারবো কিনা সেটা আপনি বের করার চেষ্টা করেন, কারণ প্রজেক্টে নিশ্চয়ই একটা ডেডলাইন আছে। ডেডলাইনের এর পরে ক্রস করে গেলে, কারণ ইউএসএ তে একটা খুব ভালো আপনি ইনিশিয়েটিভ নিয়ে থাকে, সেটা হচ্ছে প্রজেক্টের আপনাকে 16 মাসের বা 18 মাসের টাইম দিল। এখন এর আগে যদি প্রজেক্টটা তুলে দিতে পারেন, আপনাকে একটা ওরা হিউজ পরিমাণে একটা ইনসেনটিভ দেয়। এটার একটা কেস পড়েছিলাম, আমাদের এই বইটাতেই আছে মনে হয়, আপনার সাথে শেয়ার করতে পারবো। সেখানের মধ্যে থেকে একটা কোম্পানি একটা ব্রিজ করার চেষ্টা করছিল, বিকজ ওভার ব্রিজ একটা করছিল। ওইটার কারণে একটা হিউজ পরিমাণ ট্রাফিক কানাডাতে আপনার হচ্ছিল, এবং ওই প্রজেক্টটা বাইরে থেকে জয়েন করেছে কে, 1 সেকেন্ড। আচ্ছা, সো তিথি, উনি মনে হয়, আপনি মনে হয় বাইরের ইয়ে থেকে জয়েন করেছেন, রাইট? সো আচ্ছা, যেটা বলছিলাম, সো ওই প্রজেক্টের মেইনলি পারপাসটা ছিল হচ্ছে তার সকালবেলা ডিউরিং অফিস আওয়ার বা স্কুল টাইমে এবং স্কুল থেকে ফেরত আসার সময় এবং অফিসের থেকে রিটার্ন করার সময় হিউজ কনজেশন বা ট্রাফিক হতো। এবং সেটার জন্যই তাদেরকে একটা, ওদের সিটি কর্পোরেশন যেটাকে বলেন, সেটা ওদেরকে দায়িত্ব দিয়েছিল যে একটা প্রজেক্টটাকে ইনিশিয়েট করার জন্য। এবং সেই প্রজেক্টে যে এস্টিমেটেড টাইম ছিল তার বেশ অনেক আগেই তারা সেই প্রজেক্টটাকে তুলতে মানে ক্লিয়ার করে দিতে পেরেছে। এবং সেইটার কারণে ওদেরকে একটা হিউজ পরিমাণের একটা ইনসেনটিভ, আর্লি, আমরা যেরকম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আর্লি বার্ডস পাই, ওরকমভাবে আর্লি কমপ্লিশনের জন্য তাদেরকে একটা ইনসেনটিভ দেওয়া হয়েছে। তো কোয়েশ্চেনটা আসছিল যে ইনসেনটিভটা কেন দেওয়া হয়েছে, তখন ওরা বলল যে এই যে হিউজ পরিমাণের যে ট্রাফিকটা তারা অলরেডি বাঁচাতে পেরেছে, এবং সেটার কারণে মানুষের যেই পরিমাণ আওয়ার্স অফ অফ ফ্রম দেয়ার লাইভস যেটা চলে যাচ্ছে, পেট্রোল খরচ হ্যান ত্যান, সেটার আর সব কিছু কথা চিন্তা করে সিটি কর্পোরেশন ওইখানকার তাদেরকে একটা হিউজ পরিমাণ মানে কম্পেনসেশন বলবো না, একটা রিওয়ার্ড তাদেরকে দেওয়া হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে আহ, একটা কনস্ট্রাকশন কোম্পানিকে পেয়েছিলাম আমরা, একটা মানে আমার শাশুড়ির জন্য একটা কিনেছিলাম। এবং এই ভদ্রলোক কি হচ্ছে, উনি যেই টাইমের কথা বলেছিলেন তার আর 6 থেকে 7 মাসের আগে উনি প্রজেক্টটা হ্যান্ড ওভার করে দিয়েছেন। তা আমি কোয়েশ্চেন করলাম ওনাকে যে, বিকজ ওনার একটা ইনস্টলমেন্টের ব্যাপার ছিল, প্রতি মাসে মাসে পয়সা যেহেতু দিত, তো আর্লি ফিনিশ করার কারণে ওনারা পেমেন্ট বারবার চাওয়া শুরু করেছে। তাই আমি বললাম যে আপনাদের নামে তো আমার কেস করে দেওয়া উচিত, আপনারা সময়ের আগে জমা দিয়ে দিয়েছেন, সমস্ত প্রজেক্ট যে করা শেষ, এখন আপনারা টাকা পয়সার জন্য আমাকে বারবার বিরক্ত করছেন। সো ওইটাই ছিল, দ্যাট ওয়াজ দ্য অনলি এক্সাম্পল আমি আসলে দেখেছি এই পর্যন্ত, যে আসলে অন টাইমে তো করার তো খুব ডিফিকাল্ট হয়ে যায় টাইমের আগেই। তো উনি বলেছিলেন আমি আসলে মার্কেটে, যেহেতু উনি নতুন কাজ করতে চাচ্ছিলেন, অলরেডি 6-7টার মতো প্রজেক্ট তখন করেছিলেন, তো উনি বলেছিলেন যে আমার বিক্রি হোক বা না হোক, আমি একটা গুডউইল আসলে এস্টাবলিশ করতে চাই, যে আমি আমার নিজের টাকা দিয়ে পুরোটা প্রজেক্ট করে দিয়েছিলি। এখন আলটিমেটলি বাকিগুলো বিক্রি হয়েছে, বাট উই আর ভেরি হ্যাপি যে আমাদের আসলে ডিউ টাইমের আগেই প্রজেক্টটা আসলে পেয়ে গিয়েছি। বাংলাদেশে তো রিয়েল এস্টেটের এক্সাম্পল আসলে খুব একটা ভালো বলবো না। তো এই ফোরকাস্টটাই করেন হচ্ছে যে রিমেনিং বা রিমেনিং ওয়ার্ক যেগুলো আছেন সেটা নির্ধারিত সময়ের মধ্যে করতে পারবেন কিনা। যদি করতে না পারেন, অনেক ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আমি হয়তো ডবল শিফট করে আমি কাজগুলোকে গুছিয়ে আনার চেষ্টা করব। সো ওই ফোরকাস্টটাই করেন যে যেই গতিতে আগাচ্ছি সেই গতিতে বাকি কাজগুলোকে আসলে তুলে দেওয়া সম্ভব কিনা। সো প্রজেক্টটা যখন শেষ হয়ে যাচ্ছে, সার্টেনলি আপনার অনেক জিনিসপত্রগুলো আসলে আপনার আর খেয়াল রাখা লাগবে। যেরকম যদি কম্পিউটার আর আইটেমস হয়ে থাকে, ভেরি কমপ্লেক্সের জিনিসপত্র হয়ে থাকে, তখন দেখবেন আপনি কাস্টমারদেরকে আসলে ট্রেন করা লাগে আপনার। আমরা প্রজেক্টের ক্ষেত্রেই বুট সিস্টেম বলি, বুটের হ্যান্ড ওভার করার কথা বলি, আপনারা হয়তো শুনেছেন যে বুট সিস্টেমে হচ্ছে আপনার আর প্রজেক্টটাকে যখন হ্যান্ড ওভার করছেন সেটার মধ্যে থেকে বলা হয় যে আপনি ইউ বিল্ড করেন, তারপরে বি ফর বিল্ড, তারপরে ওন করেন, অপারেট করেন, তারপরে ট্রান্সফার করেন। যেগুলো আপনার হাই এন্ডের প্রজেক্টগুলোকে আছেন, যেরকম আপনার
দেখবেন মাইনিং এর ক্ষেত্রে বলছেন, আপনার যদি কোনো অয়েল রিফাইনারি হয়, এরকম হাই এন্ডের প্রজেক্টগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করি বুট সিস্টেমে। তো ট্রেন কাস্টমারের ক্ষেত্রে আপনাকে যদি আইটি হয়, আহ, আহ, ধরেন ইভেন ধরেন আমাদের বাংলাদেশের যদি মেট্রো রেলের কথা বলেন, এরকম হাই এন্ডের ক্ষেত্রে হলে আপনাকে হয়তো যে কাস্টমারগুলোকে আছেন, সেই যাদের জন্য প্রজেক্ট করেছেন তাকে ট্রেন করা লাগে। সমস্ত ডকুমেন্টসগুলো, ওয়ারেন্টি কার্ড থেকে শুরু করে যাবতীয় ম্যানুয়ালস, ইচ অ্যান্ড এভরিথিং, তাদের লগ বুকও যা আছেন সেগুলোকেও আপনারা তার কাছে ডকুমেন্টসগুলোকে হ্যান্ড ওভার করছেন, বিকজ আপনার কাজ এখানেই শেষ, বাকি এই কাজগুলো তারা আসলে কন্টিনিউ করবে। সেই জন্য তাদের সমস্ত ম্যানুয়ালসগুলো, নো হাউ যা যা দরকার দিয়ে দিচ্ছেন। রিলিজ রিসোর্সেস, তার মানে ওই যে খেয়াল করে দেখেন, ডিফাইনিং স্টেজে রেসপন্সিবিলিটি যে 4 নম্বরটার সময় ছিল, ওইখানে হেড অফ দ্য ডিপার্টমেন্টসগুলোকে 4 জন বা 5 জনকে নিয়েছেন। পরবর্তী প্ল্যানিং স্টেজে ওই 5 জনের আন্ডারে আরও বিশাল 15, 16, 20, 30, 40 জনগুলোকে আপনি নিয়েছেন। সো যেই মানুষগুলোকে নিয়েছেন, যেই ধরনের মেশিনসগুলোকে নিয়েছেন, এক্সকাভেটর নিয়েছেন, যাবতীয় যা যা আছে, জেনারেটর নিয়েছেন, সব সেগুলোকে আপনি রিলিজ করে দিচ্ছেন। কেন রিলিজ করছেন? হয়তো আপনি অন্য প্রজেক্ট থেকে, আপনি নিজস্ব প্রজেক্ট থেকে নিয়ে এসেছেন, অথবা আউটসোর্স করেছেন। নিজস্ব প্রজেক্ট থেকে আনলে সেগুলোকে রিলিজ করে দিয়ে আপনি তাদেরকে পরবর্তীতে আরেকটা প্রজেক্ট যেখানে আছেন সেখানে অ্যাসাইন করে দেবেন। আর যদি আউটসোর্স করে থাকেন তাহলে রিলিজ তো আসলে হয়েই যাবে, যে সেগুলো আসলে আপনার সাথে কন্ট্রাক্ট যতক্ষণ ছিল, কন্ট্রাক্টটা আপনার টার্মিনেট হয়ে যাচ্ছে। তার মানে এই প্রজেক্ট করতে করতে হিউম্যান রিসোর্স বলেন, মেশিনস বলেন, এনিথিং এন্ড এভরিথিং দ্যাট হ্যাজ বিন ডিপ্লয়েড, এই প্রজেক্টটা করার জন্য সেগুলোকে ছেড়ে দিচ্ছেন। ইভ্যালুয়েশন আপনি এ করেন, সেটা হচ্ছেন এই যে যারা যারা ছিল সেই ক্ষেত্রে কেমন তারা পারফর্ম করেছেন, সেই ইভ্যালুয়েশনটা আসলে আপনি এখানে একেবারে ইন্ডিভিজুয়াল লেভেলে করেন না। আপনার এই যে প্রথম স্টেজের মধ্যে থেকে দেখেছেন, রেসপন্সিবিলিটিতে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা ফাংশনাল ম্যানেজার ঠিক করেছেন, তার দায়িত্ব, তার আন্ডারে 6 জন, মার্কেটিংয়ের আন্ডারে 6 জন ছিল, তার দায়িত্ব এই 6 জনের ইভ্যালুয়েশনটা করবে। এরপরে সেলসের ছিল 5 জন, সেলসের যে ম্যানেজার, সে তার আর সেলসের ডিপার্টমেন্টের 5 জন, তার মানে যেই হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার রেসপেক্টিভ ডিপার্টমেন্টের তার সাবঅর্ডিনেট যারা আছেন তাদের ইন্ডিভিজুয়াল ইয়েটাকে করবেন, করে কিন্তু আপনার যেই ম্যানেজার আছেন তার কাছে জমা দিবেন। ম্যানেজার একটা ওভারঅল ইভ্যালুয়েশন রিপোর্টগুলো তাদের কাছ থেকে পাওয়ার পর উনি একটা ওভারঅল রিপোর্টটাকে কম্পাইল করে দিয়ে দিবেন, বিকজ তার ইনপুটটা বেসিক্যালি আসবে ওই যে ডিফাইনিং প্রথম স্টেজে যে হেড অফ দ্য ডিপার্টমেন্টগুলোকে বা ফাংশনাল ম্যানেজার্সগুলোকে আপনি অ্যাসাইন করেছেন, তাদের ইনপুটসগুলো ওভারঅল রিপোর্টগুলোর উপর ভিত্তি করে উনি একটা ইভ্যালুয়েশন করবেন যে যাদেরকে নিযুক্ত করেছিলেন তারা আসলে কীরকমভাবে কাজগুলো করেছে। ফাইনালি লেসন লার্নটা আসলে এটা পিএমও বলা হয়, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস যেটা আছেন, অনেকে আবার মনে করেন প্রাইম মিনিস্টার্স অফিস। সো পিএমওর যেটা আছেন, প্রজেক্ট ম্যানেজমেন্টের বা যে অফিস আছেন, সেই অফিসে একটা লগ বুক টাইপের আপনাকে জমা দিতে হয়। এই যে আমরা অনেক সময় ঘুরে টুরে আসার পর কেমন ছিল ডায়েরি টায়েরি লিখেন, দিস ইজ সাম কাইন্ড অফ আপনার রেকর্ড কিপিংয়ের জন্যই আসলে দরকার, যে কাজ করতে গিয়ে কোন কোন জায়গা ভালো করেছিলেন, কোন কোন জায়গা ইউ ডিড ওয়েল, কোন কোন জায়গায় ধরা খেয়েছেন, এবং প্রবলেমস যা যা ছিল। এর বাইরে যেরকম ধরেন প্ল্যানিং স্টেজে আপনি রিস্ক ঠিক করেছিলেন, এখন রিস্ক কোভিডটাকে কখনো এরকম কনসিডার করেননি, বাট কনস্ট্রাকশনে করতে গিয়ে হঠাৎ দেখেছেন যে কোভিডের এর মতো প্রবলেমগুলো এসেছে। এই সময় আপনি কি করেছেন? এই সময় প্রজেক্টটাকে ইনিশিয়েট করার জন্য আপনারা, এখানের মধ্যে বড় বড় কোম্পানিরা সবাই তাদের এমপ্লয়ি না, ডে লেবারার যারা ছিলেন তাদেরকে বলেছেন, তুই আমার সাইটেই থাক, এইখানেই খা, এইখানে সমস্ত কিছু রান্না টান্নার ব্যবস্থা করে দিচ্ছি, দেশের বাড়ি যাওয়ার দরকার নেই, লকডাউন যেরকম হয়ে গিয়েছে, এইখানে থেকেই সমস্ত কাজ টাজ উঠিয়ে দেওয়ার চেষ্টা করো। যেটা আপনার জেমকনের কথা মতো বলেন, শান্তার কথা বলেন, এবং আরও অনেকগুলো কনস্ট্রাকশন আমাদেরও কয়েকটা প্রজেক্ট করেছে, রিসেন্টলি আমরা হ্যান্ড ওভার পেয়েছি। তো ওরাও সেম জিনিসটাই করেছে, বড় প্রজেক্টগুলোতে বাইরে তো যাওয়ার দরকার নেই, তুই আমার কনস্ট্রাকশন সাইটে থেকে খাওয়া দাওয়া করে এখানে কাজগুলো করে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তার মানে এরকম প্রবলেম আপনি তো গত 100 বছরে দেখেননি। সো 100 বছরে যেহেতু দেখেননি, এই রিস্কটাকেও আপনি এই অ্যাকনলেজ করেননি, বাট এইবার করতে গিয়ে করেছেন। সো এরকম প্রবলেম হয়ে গেলে আপনি কি কন্টিনজেন্সি প্ল্যান বের করেছেন, যে আপনার সাইটগুলোতেই আপনি ওদেরকে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেছেন, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সবটপ করে দিয়ে ওরা এখানেই শিফটে কাজ করেছে, এবং তার মানে আপনার হিউম্যান রিসোর্সের কোনো ইস্যুস হয়নি, আপনার
লেবারও শর্টেজ পড়েনি, অন টাইমে আপনি হ্যান্ড ওভার করতে পেরেছেন। এবং এইটাই আসলে অনেক কোম্পানি তাদের অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে তারা ব্র্যান্ডিংয়ে ইউজ করেছে, যেখানের মধ্যে থেকে বাকি সমস্ত বাইরের পৃথিবী when everyone was on their knees, বাট আমাদের কোম্পানিগুলো এখনো পর্যন্ত সুন্দর করে কোভিডের মতো সময়ে কাজ করে অন টাইমে প্রজেক্ট হ্যান্ডওভার করে করে দিয়েছে। সো এই এই লেসন লার্ন যেটাকে আপনি শিখেছেন, কাজ করেছেন, করে আপনার এর খুব ইজিলি এটাকে বের হতে পেরেছেন। যেমন এসিআর একটা খুব এক্সাম্পল দিই। এসিআর যারা যারা ওরা তো হিউজ পরিমাণের এর প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে কাজ টাজ করে, টাকা পয়সা দিয়ে আনে। ওদের এর এর ফার্মেসিও যদি বলেন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ছাড়াও এগ্রো ট্যাগ্রো সব জায়গাতে আছেন। ওরা চায়না থেকে যখন কোভিডের সময় খুব ঝামেলা শুরু পেয়েছিল, বিকজ চায়না যত যাই বলেন কোভিডের পর বা কোভিডের সময় তারা তাদের র মেটেরিয়ালসের দাম আপ টু 47%-এর মতো বাড়িয়ে দিয়েছিল, যেটার জন্য আসলে আমার আপনার মতো মানুষদের অনেক কষ্ট হয়েছে। এবং চায়নার ক্ষেত্রে যেটা ডকুমেন্টেড এখনো পর্যন্ত আছে, যে কোনো কারণে যদি ওদের শিপমেন্ট ওদের কারণে যদি ডিলে হয়ে যায়, ওরা অলওয়েজ ওই থার্ড পার্টিকেই ব্লেম আসলে করে। তারা সব সময় ফেরেস্তার মতো, তাদের আসলে দোষ কখনো মানে হয় না। আর এই কারণেই তারা কম্পেনসেশন ওদের কাছ থেকে এই পর্যন্ত বাংলাদেশে খুব কম পরিমাণ কোম্পানি এই কম্পেনসেশনটা বা পেনাল্টি তাদের কাছ থেকে পেয়েছে। ওদের অবস্থা হচ্ছে ছোট বাচ্চাদের মতো, সব সময় অন্যের দোষ, বাচ্চাদের যেরকম কোনো দোষ হয়ই না। বেসিক্যালি ওরা এরকমই। তখন দেখা যাচ্ছে এসিআর মধ্যে থেকে আমার ইউনিভার্সিটি খুবই ভালো ক্লোজ ফ্রেন্ড ছিল, ও সবুজ নাম করে, ও হচ্ছে আপনার এসিআর একটা বিরাট বড় প্রকিউরমেন্টের ওয়ান অফ দ্য লিড অ্যাকাউন্টসের মধ্যে থেকে ছিল। তো ওরা তখন সার্চ করা শুরু করলো যে আসলে এরকমভাবে যদি টাইম ল্যাপস করতে থাকে, কমিটমেন্টসগুলো না দিতে থাকে, এবং পরবর্তীতে আপনার পেমেন্টের ব্যাপারেও ওরা কোনো রিল্যাক্স হবে না, তখন ওরা ইউরোপিয়ান ভেন্ডার্সগুলোর দিকে যাওয়া শুরু করলো। ইউরোপিয়ানদের ক্ষেত্রে বলছিল যে আমার ইনিশিয়াল একটু টাকা হয়তো বেশি পড়ছিল, বাট যদি আমার জন্য ওদের ওদের কারণে কোনো ডিলে হয়, ওরা পরবর্তীতে আমাদেরকে রিবেট দিত, পরবর্তীতে ওদের কম্পেনসেশনটাকে ওরা অন্যভাবে অ্যাডজাস্ট করে দিত, যেটা আমরা চাইনিজদের কাছ থেকে কখনো পাইনি। ওরা প্রচণ্ড সিস্টেমেটিক, ওদের সাথে পেন অ্যান্ড পেপার ওয়ার্ক অনেক বেশি করতে হয়, বাট দে উইল নট গো বিয়ন্ড এই যা যা আছেন এই পেন অ্যান্ড পেপারের বাইরে ওরা যায় না। যদি কোনো ডিসক্রিপেন্সিস হয় সেটার জন্য সার্টেনলি ওরা কম্পেনসেট করে। তো এইটার পর থেকে তারা কোভিডের দিস ইজ হোয়াট দে হ্যাভ লার্ন ডিউরিং দ্য এই কোভিড পিরিয়ডে। এখন ওরা চায়নার দিক থেকে বাদ দিয়ে তারা ইউরোপিয়ান সোর্সিংয়ের দিকে ভালো পরিমাণে গিয়েছে, কারণ চায়না হচ্ছে মানে দেখেছেনই তো, চাইনিজ প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের খুব একটা বেশি মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলেন, ইউকেতে থাকতে ওভারকোটগুলো যখন অর্ডার করতাম, এত সুন্দর ছবি ছিল, দেখে মনে হতো যে মানে বেহেস্ত থেকে নেমে এসেছে এক একটা ওভারকোট। হাতে পাওয়ার পর তখন মনে হতো হচ্ছে কথাটা ভাই নাই বা বললাম। সো আপনি এখন যদি ফেরত দিতে চান, রিটার্ন করতে গেলে ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, এই কারণে রিটার্নটা করতে পারছে না। সো বেসিক্যালি এই আহ, জিনিসপত্রগুলোই আপনার আছে। এখানের মধ্যে থেকে একটু বলা হয়েছে যে এখনকার প্রজেক্ট ম্যানেজমেন্টের রিসেন্ট ট্রেন্ড হচ্ছে, আগে এক একটা প্রজেক্ট বানাতে বা প্রজেক্টগুলোকে উঠিয়ে আনতে যেই পরিমাণ সময় লাগতো, এখন আসলে প্রজেক্টের ক্ষেত্রে আপনার সময় অনেক কম লাগে। এই জন্য টাইম টু মার্কেট মানে যতটুক সময়ে একটা প্রোডাক্টকে মার্কেটে আনতে পারছেন, টাইম টু মার্কেট আমরা বলি। সো এখনকার দেখবেন মোবাইল ফোনগুলোর চিন্তা করে দেখেন, এখন প্রতি 6 মাস পর পরই আরেকটা নতুন মোবাইল ফোন আপনার চলে এসেছে। সো এই জায়গার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এখন কম্প্রেশন মানে খুব ছোট হয়ে গিয়েছে। প্লাস এখনকার প্রোডাক্টের লাইফ সাইকেলের কথা যদি চিন্তা করে দেখেন, এখন প্রোডাক্টের লাইফ সাইকেলটাও বেসিক্যালি আপনার স্মার্টফোনের কথা যদি চিন্তা করেন, কতদিন মার্কেটে দাপিয়ে থাকতে পারে, ফর 6 মান্থস ম্যাক্স। এরপর একটা নতুন ইয়ে চলে আসে, ল্যাপটপের কথা বলেন, গেমের কথা বলেন, ট্যাবের কথা বলেন। সো ইভেন জারার আর ফাস্ট ফ্যাশন যেই লাইনগুলো আছে, 1 মাস পর পরই নতুন লাইন অফ ক্লোদিং চলে আসে জারার। আর আর মানে স্টোরগুলোতে যদি চিন্তা করে দেখেন, ইউজুয়ালি অন্যান্য স্টোরে 3 থেকে 4 বার একটা রেগুলার কাস্টমার ভিজিট করে, কিন্তু জারাতে এক একজন কাস্টমার অলমোস্ট আপ টু 16 টাইমস পর্যন্ত ভিজিট করে, কারণ জারার প্রতি মাসে নতুন 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 লাইন আসে, এবং 1 মাস পর ওই লাইনটা ডিসকন্টিনিউ ওই পার্টিকুলার স্টোর বা এরিয়াতে ডিসকন্টিনিউ করে থাকে। এই জন্য ওরা একবারে দৌড়ায় ইয়ে করে পড়ে যে আমার এখনই কিনতে হবে। আর এই কেনার টেন্ডেন্সিটা আপনি তো ভালো করেই জানেন যে বাইরের দেশে যে পরিমাণ ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটিটা আছে, ইউকেতে দেখেছিলাম যে
ওয়ার্ল্ড কাপের সময়, ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় টেলিভিশনের কথা ছিল তুমি এখন কিনো, আহ, যদি ইংল্যান্ড মানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে ওই sorry, আপনার টেলিভিশনে কোনো পয়সা দেওয়া লাগবে না। আর তুমি এখন কিনো, কেনার পর 6 মাস পর থেকে পয়সা দেওয়া শুরু করো। সো এই ক্রেডিট কার্ড বা এই ধরনের এক্সটেন্ডেড ইএমআই পলিসিগুলো আসলে কনজাম্পশন রেট কি পরিমাণ বাড়িয়ে দিয়েছে ওটা আমি আপনার হয়তো মানে বাংলাদেশেই তো এখন আছে, অনেকে ফোনগুলো দেখতেন আগে যেই পরিমাণ বিক্রি হতো এখন ইএমআই দিয়ে ফোনগুলো আসলে ক্রেডিট কার্ডের থ্রুতে অনেক বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। শুধু ফোনের কথা বলবো না, আপনার কয়েকদিন পরে যে রামাদানে আসছে সবাই দেখবেন তো হচ্ছে বাই ওয়ান গেট টু ফ্রি, বাই ওয়ান গেট থ্রি ফ্রি, এরকম সমস্ত ইট ইজ অ্যাভেলেবল অন এই ক্রেডিট কার্ড ওই ক্রেডিট কার্ড হ্যান ত্যান হাবি জাবি আছে। সো এখনকার প্রজেক্টের ক্ষেত্রে এটা বলা হচ্ছে যে প্রজেক্টের মার্কেটে আনার যে পরিমাণ সময়টা ছিল আগের থেকে সিগনিফিকেন্টলি স্কুইজ করেছে, যেহেতু এখনকার প্রোডাক্টগুলোর যা যা আহ, যত দিন বাজারে আসলে এ, আপনার মানে সুপারস্টার হয়ে কাটাতে পারতো, এখন সেই টাইমটা সিগনিফিকেন্টলি ড্রপ করেছে। এখন ট্রিপল বটম লাইন যারা সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলেন তারা অলওয়েজ দেখবেন এখন টিবিএল বলা হয়, ট্রিপল বটম লাইন। আগে সিএসআর এর কথা বলা হতো, সিএসআর তো ওই কনসেপ্ট থেকে একটু সরে এসে এখন সবাই এই সাস্টেনেবিলিটির কথাবার্তা বলে। প্রজেক্টের ক্ষেত্রেও এখন চিন্তা করে দেখে যে প্রজেক্ট শুধু করলেই হলো না, প্রজেক্ট করবেন, প্রজেক্ট করলে খেয়াল করতে হবে যে পরিবেশের প্ল্যানেটের কোনো ক্ষতিকর যেন না হয় সেরকমভাবে প্রজেক্টগুলোকে করতে বলেছে। এবং প্রজেক্টটা যেটাকে করছেন সেটার মধ্যে থেকেও আপনার যাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন তাদের জন্য হেলথ হ্যাজার্ডগুলোকে না থাকে না হয় সেদিকেও খেয়াল রাখতে বলেছে। আর প্রজেক্ট থেকে যেই পরিমাণ প্রফিটটাকে আসলে আসবে বা রিটার্ন আসবে, নিশ্চয়ই আমরা সবাই যদি প্রজেক্টের ইনভেস্টর হয়ে থাকি তার মানে আপনি চাবেন টাকাটা যে লগ্নি করেছেন সেই টাকাটাও যেন এমনভাবে আসে কোম্পানি নিজেও চলতে পারে, আশেপাশে যারা তাকে ইনভেস্ট করেছে তারাও যেন চলতে পারে। নলেজ এক্সপেনশনের কথা সার্টেনলি বলছেন, আগে শুধুই মাত্র মার্কেটিং এর লোকরা মার্কেটিং এর প্রজেক্টটাকেই আপনার মানে নতুন প্রোডাক্টটাকে লঞ্চ করবে শুধুমাত্র তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন অনেক কমপ্লেক্স প্রজেক্ট করা সম্ভব বিকজ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন এক্সপার্টিজের মানুষগুলো কানেক্টেড হয়ে তাদের নলেজটা শেয়ার করছে। এই জন্য নলেজের আরও হরাইজনটা বেড়ে গিয়েছে। এখন কমপ্লেক্স লেভেলের প্রজেক্টগুলোকে আসলে করা এখন ভেরি মাচ পসিবল, যেটা আসলে অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। এবং ইনক্রিজ কাস্টমার ফোকাসের কথা বলা হয়েছে। আপনারা আগের যদি সেই ফোর্ডের কথা চিন্তা করে থাকেন, ফোর্ডের মধ্যে থেকে ফোর্ডের গাড়ির ভ্যারাইটি ছিল একটাই, টি মডেল এবং ব্ল্যাক। এখনকার ক্ষেত্রে দেখবেন রোলস রয়েসের কথা যদি খেয়াল করেন, রোলস রয়েসের একটা টিম আছে বি স্পোকেন। ওই টিমের কাজই হচ্ছে স্যার আর ম্যাডাম যদি রোলস রয়েস কিনে থাকেন আপনার কাছে চলে যাবে, আপনার যেই কালারটা চাচ্ছেন, কোন ধরনের থ্রেড চাচ্ছেন, কি ধরনের লেদার কালার হবে, ইচ অ্যান্ড এভরিথিং, ইভেন একটা ডোর থেকে যেই আমব্রেলা বের হয়ে আসবে ওই আমব্রেলার উপরে কোন ধরনের আপনার আর আর মানে কালারের ইয়ে থাকবে, ওইটা কি আপনার গোল্ডেন হবে না সিলভার হবে না, হোয়াট কাইন্ড অফ কালার ইউ প্রেফার, ইভেন আপনি যে গাড়ির কালারটা করবেন সেই কালারটাও আপনার নামে পেটেন্ট হয়ে থাকবে। ওই কালারের কোডটা অন্য কেউ করতে গেলে তার আপনার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে। সো এই লেভেল অফ ডিটেইলিং কাস্টমারের কাছ থেকে নেয়। এই জন্য এখনকার প্রজেক্টের কথা বলা হয়েছে আগের থেকে কাস্টমারের এক্সক্লুসিভ যেই রিকোয়ারমেন্টসগুলো ছিল আগে তো খুব একটা শোনা হতো না, এখন আপনার সেই জিনিসগুলোকে আসলে শোনা হচ্ছে। এখন এই জন্য প্রজেক্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে এখন প্রজেক্টের প্রোডাক্টের টাইম যেরকম ছোট হয়ে এসেছে এই কারণে প্রজেক্ট ম্যানেজমেন্ট আসলেই হেল্প করে সেই ধরনের খুব অন টাইমের প্রোডাক্টটাকে মার্কেটে আনার জন্য। এবং এখনকার প্রজেক্টের ক্ষেত্রে সমস্ত দেখবেন ট্রিপল বটম লাইন, তারা পরিবেশের প্রতি কনসার্ন হয়েছে, যেসব মানুষ তার প্রজেক্টে কাজ করছে তাদের প্রতি সহনশীল হয়েছে, এবং যারা যারা আসলে প্রজেক্টে ইনভেস্ট করছে তাদেরকে এনশিওর করছে যে আই আর্ন এনাফ সো দ্যাট আই ক্যান পে ইউ ব্যাক যে টাকা করেছিলেন। প্রজেক্ট এখন এক্সট্রিম লেভেল অফ কমপ্লেক্স প্রজেক্টগুলো আপনার হয়ে থাকে কারণ আপনারা ডিফারেন্ট জায়গা থেকে ডিফারেন্ট মানুষগুলোকে নলেজগুলোকে একসাথে একসাথে আপনি কম্পাইল করে গ্রেটার ইনসাইট এবং গ্রেটার ডেপথের কাজগুলো আসলে করে আনতে পারছেন। কাস্টমারকে আগের থেকে অনেক বেশি পরিমাণ শোনা হচ্ছে বিকজ তাদের ইনপুটস ম্যাটার করে, আগে যেটা করতো না। স্যাররা লেগোর একটা কনসেপ্ট আছে আমি একটা পড়েছিলাম যে একটা কাস্টমাররাও যদি
মানে আপনি একটা লেগোর ইউজার হন, আপনি যদি একটা আইডিয়া দেন, সেই আইডিয়ার যদি এতগুলো লাইকস বা এতগুলো এন্ডোর্স পায়, মানে যারা যারা লেগো ইউজ করছে, লেগো সেটাকেও আসলে কনসেপ্ট আকারে বা প্রোডাক্ট আকারে নিয়ে আসার জন্য কনসিডার করে। সো আগে যেটা ওরকম বেসিক্যালি ছিল না, যে আপনার স্পেসিফিক রিকোয়ারমেন্টসগুলো একজন কাস্টমারের কাছ থেকেও আইডিয়াসগুলো নেবেন, সেগুলো আসলে এখনকার অনেক বেশি পরিমাণে শোনা হচ্ছে। এবং কাস্টমাইজেশন এই লেভেলে চলে গিয়েছে যেখানে মধ্যে থেকে রোলস রয়েসের কথা বলছেন, অল একেবারে হাই এন্ড কার্সগুলো, সেগুলো মূলত এরকমই হচ্ছে। আরেকটা একটু কথা বলেছিলাম, এই যে চায়নার যদি কথা বলা হয়, চায়নার ভালো দিকও আছে, চায়নার খারাপ দিকও আছে। কয়েকদিন পরপর শুনি ভাইরাস চায়না থেকেই আসছে। এক সময় চিন্তা করেছিলাম চায়নাতে পিএইচডি করতে যাব, তারপর ভাবলাম যে আমি যেই পরিমাণে এইসব ভাইরাস টাইরাস ভয় পাই, আর চায়নায় যেহেতু এপিসেন্টার, বেঁচে থাকার মনে খুব একটা মানে আসলে মনে হয় না উপায় টুপায় থাকবে। দ্যাটস ওয়াই আই হ্যাভ থট অফ চেঞ্জিং মাই মাইন্ড। এবং চায়নাতে যেটাকে করছে এখনকার ওদের নতুন নর্মসগুলো হয়েছে, চায়নাতে হয়তো শুনেছেন যে ওরা রেডিমেড গার্মেন্টসের এর দিকে ওরা এখন আর নাই, বিকজ তারা দেখেছে ওয়ে দ্য মানি ইজ। এই যে সেমিকন্ডাক্টরের কথা বলা হয়েছে, আপনার মোবাইল ফোনে, স্মার্ট ওয়াচে, সব জায়গাতেই সেমিকন্ডাক্টর ইজ আ মাস্ট। এখন এই সেমিকন্ডাক্টর না থাকার কারণে অ্যাপেলেরও হিউজ পরিমাণে একটা লস হয়েছে, 5.5 বিলিয়নের মতো লস করেছিল। এই জন্য অ্যাপেল কি করেছে, নিয়ার অ্যাবাউট $600 মিলিয়ন দিয়ে ডায়ালগ নামক একটা কোম্পানিকে, যারা সেমিকন্ডাক্টর বানায়, তাদেরকে পুরোটা কিনে ফেলেছে। এখন অ্যাপেলের আর অন্য কারো কাছে আসলে হাত পা ধরতে হয় না সেমিকন্ডাক্টরের জন্য, ওরা নিজেরাই নিজেদের জন্য বানাতে পারছে। বাংলাদেশেও দেখেছেন যে আইটি পার্কটা খোলার কথা, সেখানে ওরা এখন সেমিকন্ডাক্টর বানাবে, কারণ বলছে ফ্রেশ ওয়াটারের পর সেকেন্ড যদি কিছু স্কেয়ার্স আইটেম হয়, তাহলে সেমিকন্ডাক্টরটা মূলত হবে। তো চায়না এখন ওই কাপড় টাপড় বানায় টানায় এগুলোতে তো আসলে অতটা মানে পয়সা নাই। তো এখন ওই জায়গা থেকে তারা মুভ করে এসে তারা একেবারে নদীর তীরের যেগুলো শোরের যে ফ্যাক্টরিগুলো আছে, সমস্ত কিছু তারাই আইটির দিকে, হাইটেকের দিকে চলে যাচ্ছে, বিকজ দ্যাটস ওয়্যার দ্য মানি ইজ। এখন তো আসলে সবই অটোমেশন হ্যান হচ্ছে, সেমিকন্ডাক্টরের দিকে, এইগুলোর দিকে যাচ্ছে। তো ওরা এই কারণে একটা হিউজ পরিমাণের, আর যেই ওয়ার্কারদের মাইগ্রেশন হয়েছে এই সমস্ত বিভিন্ন জায়গাতে, এবং ওরা তখন কি করেছে, এই জন্যই তারা বলছে যে এখনকার নতুন প্র্যাকটিস হচ্ছে এই ধরনের 10 স্টোরেড বিল্ডিংটা ওরা একদিনেই বানিয়ে ফেলেছে। তো এটা তো 10 তলাতে গেল। এটার আরেকটা করেছে যে এদের 57 স্টোরের যে বিল্ডিংটা আছে, এটার হাইপার লিঙ্কও দেওয়া আছে, দেখলে দেখবেন। এটা মাত্র আন্ডার 20 ডেজে, 19 দিনের মধ্যে করে ফেলেছে। সো এবং এটার রাত দিন 24 ঘন্টা তাদের শিফটে চলেছে, তার মানে হিসাবে যদি ধরেন, সো একবেলা কাজ করলে তাহলে হচ্ছে 38 ডেজের মধ্যে থেকে, জাস্ট আন্ডার 48 ডেজের মধ্যে, সরি 40 ডেজের মধ্যে করে ফেলেছে। তো ওদের 19 দিন 24 ঘন্টা কাজ করে লেগেছে, এবং এইটার প্রিপারেশনটা তারা বেশ অনেক মাস ধরেই নিয়েছে, বিকজ এটা লেগোর মতো এক একটা কন্টেনারের মতো করে করে নিয়ে এসে একটার উপর একটা এরকম ব্লক সিস্টেমে বসিয়ে দিয়েছে। এবং ওরা এখন বলছে যে এইটাই ওদের মানে নিউ নর্মাল, যেটা যে এখনকার যেহেতু লেবারদের একটা বা ওয়ার্কারদের একটা শিফট হয়েছে টুয়ার্ডস এই সমস্ত হাইটেক এই ধরনের আইটি রিলেটেড গুলোতে আছে, এই কারণেই এখনকার থেকে ওরা সমস্ত কিছু বানাবে এই আপনার একেবারেই সেমি ফিনিশড অবস্থায় বা ফুল ফিনিশড অবস্থায় ব্লক সিস্টেম করে নিয়ে আসবে, নিয়ে এসে উপরের ওই ক্রেন টেন দিয়ে তার ওইখানে বসিয়ে আপনার 24 আওয়ার্সের সেই যে রুটিনটা আছে, সেই রুটিনটা বা শিফটে কাজ করে অল্প দিনের মধ্যেই প্রজেক্টটাকে তারা তুলে দেওয়ার চেষ্টা করবে। এইটাই হচ্ছে আহ, ওদের নিউ নর্মাল। আর বাংলাদেশে আমাদের দেখেছেন তো যে যে কোনো একটা প্রজেক্ট করতে গেলে 30 দিন যদি কথা থাকে, তার মধ্যে থেকে ওরা 28 দিনতম দিনে কাজ শুরু করে। অন টাইমে জীবনে আপনার আর কাজ হয় না। তবে আমাদের একটা মজার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আহ, ডিসেম্বর মাসে আমরা প্রায় 71 স্টুডেন্ট নিয়ে আমরা পঞ্চগড়ের দিকে যাই। পঞ্চগড়ে এই যে আমাদের ইউনিভার্সিটির যেই আমাদের ট্রাস্টি বোর্ডের আছে, কাজী অ্যান্ড কাজী টি স্টেট, ওই সেখানে আপনার ওই তেঁতুলিয়াতে গিয়েছিলাম। সো ওই দিন ছিল হচ্ছে ডিসেম্বরের 18 তারিখে। আহ, আপনার 16 তারিখের কারণে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে পাবলিক কার্স ট্রান্সপোর্টেশনসগুলোকে যেহেতু আপনার রেস্ট্রিক্টেড করা হয়, হিউজ ট্রাফিক ওয়াজ দেয়ার অল ওভার ঢাকা সিটি। আমরা সবাই ক্লাসটা, দ্যাট ওয়াজ ওয়েনসডে ইভিনিং, ক্লাস শেষ করে যখন ক্যাম্পাস থেকে বাসায় এসে রওনা দিলাম, 8টার সময় ট্রেন, 6টা 10-এর দিকে বের হয়েছি, ধানমন্ডি আমার এই দুয়ারের দিকে বাসা। ওইখান থেকে বের হতে হতে ঢাকা কলেজের দিকে যেয়ে তখন দেখি ইটস অলরেডি 7 o'clock, এবং একটা ফোঁটা নড়ার কোনো অবস্থা নেই। আমরা কোনো মতে গাড়ি ছেড়ে দিয়ে আর
দুইটা তিনটা রিক্সা নিয়ে তারপরে ঠিক মানে 8টা 7:55-এ পৌঁছাই। এবং 7:55-এ পৌঁছানোর পর দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমরা সবসময় চাচ্ছিলাম আল্লাহ ট্রেন লেট হোক, লেট হোক, লেট হোক। এবং ওই দিন যদি অন টাইমে ট্রেন ছাড়তো, আমাদের 71 থেকে অনলি 15 to 20 মানুষ যেতে পারতো। এবং দ্য ট্রেন ডিলেড ফর নিয়ারলি 55 মিনিটস। এবং আমরা আলহামদুলিল্লাহ ওই দিনের লেটটা আমাদের জন্য এত ভালো ছিল, আমরা সবাই প্রথমবার বাংলাদেশের ট্রেন লেট হওয়ার জন্য আমরা উই থ্যাংক দেম। বাকি সবাই তো গালি দেয়, ওই দিন আমরা সবাইকে থ্যাংক ইউ দিলাম, বিকজ আদারওয়াইজ এই 71 একটা বিশাল বড় ফ্লিট আমাদের ছিল, ওইটা আসলে যাওয়া পসিবল ছিল। সো প্রজেক্টের ক্ষেত্রে আহ, ওরা ওই অন টাইমে চাইনিজ যারা যারা আছেন তারা ওই অন টাইমে ইয়ে করার চেষ্টা করেন। প্রজেক্টের স্টেক হোল্ডার্সের কথা বলার চেষ্টা করেছি আমরা। দুটা পার্টির কথা বলা হচ্ছে, স্টেক হোল্ডার্স অ্যান্ড শেয়ার হোল্ডার্সের কথা আছে। আপনারা অনেক সময় শুনেছেন বিজনেসে পড়তে গেলে শেয়ার হোল্ডার্স যারা হচ্ছে দে ইনভেস্ট অ্যান্ড দে গেট মানি। স্টেক এবং শেয়ার হোল্ডার্সের ক্ষেত্রে আপনার দৈনন্দিন যে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে তারা কোনো তাদের মানে ডাইরেক্ট ইন্টারফিয়ারেন্সটা আসলে থাকে না, বাট স্টেক হোল্ডার্সে থাকে। বাট আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের স্টেক হোল্ডার্সে যখন কথা বলি, এই প্রজেক্টটা যদি আইদার সাকসেসফুল হয় অর ফেইলিয়ার হয়, সেই ক্ষেত্রে আপনার একটা স্বার্থ জড়িত আছে। সো স্টেক হোল্ডার্সের ক্ষেত্রে আমরা সেই হতে পারে আপনি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, হতে পারে আপনি একজন প্রতিষ্ঠান, সে এই প্রজেক্টের সাথে ভেরি মাচ ইনভলভ। যেরকম আমরা আগের কথা বলেছিলাম বিজনেসে যেরকম স্টেক হোল্ডারের কথা বলি, এবং আপনার একটা স্বার্থ জড়িত আছে। এই স্বার্থ জড়িত থাকার কারণে এই প্রজেক্টটা যদি সাকসেসফুল হয় অথবা ফেইলিয়ার হয়, সেইখানের মধ্যে থেকে আপনার একটা ইন্টারেস্ট আছে। সো এবং ইন্টারেস্টের সাথে সাথে আপনার কিন্তু একটা কন্ট্রিবিউশনও আছে। যেমন আমরা স্টেক হোল্ডারের কথা বলতে গেলে দু রকম আসে, হু আর ইনসাইড দ্য কোম্পানি, এবং ধরেন ফর এন এক্সাম্পল আমার আর কোম্পানিটা ইউল্যাবের এখানে একটা প্রজেক্ট করার চেষ্টা করছে, এই যে মাঠের এখানে ধরেন একটা অডিটোরিয়াম করার চেষ্টা করছি। সো আমি কাদেরকে নিয়ে কাজ করব, ইউল্যাব আমাকে কন্ট্রাক্টটা অ্যাওয়ার্ড করলে এখন আমি আমার নিজস্ব যারা যারা এমপ্লয়ি মানে আছে, লেবার আছেন, তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করব। সো তারা হচ্ছে আমার ইন্টারনাল স্টেক হোল্ডারের কথা বলা হচ্ছে। আমার সিভিল ইঞ্জিনিয়ারের যারা আছেন, আমার ইলেকট্রিক্যালের আছেন, আর্কিটেক্ট আছেন, যারা যারা আছেন আমার কোম্পানির ফাইন্যান্সের হিসাব করার জন্য, সবাইকে নিয়ে আমি লোটা কম্বল নিয়ে চলে আসলাম। দিজ আর দ্য পিপল হু উইল বি ওয়ার্কিং ফর দ্য কোম্পানি সো দ্যাট তারা প্রজেক্টটা আমরা ডেলিভার করতে পারি অন টাইম। দিজ আর দ্য ইন্টারনাল স্টেক হোল্ডার্সের কথা বলা হয়েছে। সো তাদেরও কি কন্ট্রিবিউশনও আছে, তাদের স্বার্থও আছে। যদি প্রজেক্টটা সাকসেসফুল হয়ে যায়, সার্টেনলি দে উইল গেট কমপ্লিমেন্টস। তাদের স্যালারির কথা বলেন, ইনক্রিমেন্টের কথা বলেন, অবশ্যই পাবে। এবং অ্যাট দ্য সেম টাইম তাদের কন্ট্রিবিউশনটাই আছে, তাদের ছাড়া তো প্রজেক্ট আমার করা সম্ভব হবে না। এবং এই ডিপেন্ডেন্সিটার কথা যদি বলেন, ডিপেন্ডেন্সি আমার বাইরের মানুষদের সাথেও আছে। যেমন হতে পারে যারা আমার সাপ্লায়ারের কথা বলছেন, যাদের কাছ থেকে আমি ধরেন বিভিন্ন র মেটেরিয়ালস, হতে পারে থার্ড পার্টি কারো কাছে কনসালটেশন নিচ্ছি, আউটসোর্সিং করছি, তারা আছে। ইভেন হতে পারে ব্যাংকের কাছ থেকে আমি টাকা নিয়ে প্রজেক্টটা করছি, আমার কাছে ক্যাশ সেই পরিমাণ নাই, তারাও হতে পারে। ইভেন হতে পারে আশেপাশের যে সমস্ত ইউল্যাবে প্রজেক্টটা করছি, যেমন আপনার আর আমাদের একটা রিসেন্টলি এই বাসা হ্যান্ডওভার হয়েছে, সেখানের মধ্যে থেকে ইন্টেরিয়র কাজ করছে। আজকে সকালে ফ্ল্যাটের দুইজন দেখলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেছে যে আজকের দিনটা কাজ করাটা আসলে খুবই আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, প্লিজ করেন না। সো আমার কাজটা আজকে বন্ধ করে রাখতে হলো, গতকালকেও ফ্রাইডেতে করেছিলাম। সো তাদের কারণেও আপনার আমার প্রজেক্টটা ক্যান বি এ ফেইলিয়ার, তারা যদি বারবার আর কাজের মধ্যে ব্যাকরা ইয়ে করে। যেটার এক্সাম্পল লাস্ট ক্লাসে দিয়েছিলাম যে কোভিডের সময় আমাদের তেজগাঁর যেখানে আছেন, তেজগাঁ বেগুনবাড়ির ওইদিকে একটা আকিজের থেকে একটা ফিল্ড হসপিটাল করার কথা ছিল। সো ফিল্ড হসপিটালের যে সমস্ত ইকুইপমেন্টসগুলো সব নিয়ে আসা হয়েছিল, ফিল্ড হসপিটালের স্ট্রাকচারও দাঁড়িয়ে গিয়েছিল। এরপরে তারা সমস্ত ভিতরের ইনসুলেশনস করে টোরে, সমস্ত ওয়্যারিং করে টোরে তারপরে বাকি মেশিনসগুলো আনবে। সেই সময়ের মধ্যেই আপনার এলাকাবাসী, ওয়ার্ড কমিশনার এবং বস্তির যারা যারা আছেন সবার হাতে হাতে যা অস্ত্র আছে, একজনকে দেখলাম আপনার বটি টটি যেরকম আছেন, হাতুড়ি টাতুড়ি নিয়ে মোটামুটি সবাই চলে আসছেন। এসে তারা বলেছেন যে এই কোভিডের এখানে হসপিটাল বসালে তারা কেউ বেঁচে থাকবেন না, তারা মারা যাবেন, এবং তাদের তোপের মুখে আলটিমেটলি
আহ, সেই হসপিটালটা, ফিল্ড হসপিটাল যেটা ছিল সেটার হসপিটালটাকে শাটডাউন করতে লেগেছে। সো তারা হচ্ছে আপনার এক্সটার্নাল স্টেক হোল্ডার, যাদের কারণে প্রজেক্টের একটা আইদার সাকসেসফুল হতে পারে অথবা ফেলিয়ার হতে পারে। ঢাকা ইউনিভার্সিটির কি এক্সাম্পলও আপনার আছে। ঢাকা ইউনিভার্সিটি যখন মেট্রো রেলের আর আর ওদের ইনিশিয়াল ড্রয়িংটা যেটা ছিল সেই ড্রয়িংটাকে চেঞ্জ করতে হয়েছে, বিকজ ওই জায়গা দিয়ে ঢাকা ইউনিভার্সিটি যারা যারা আছেন তাদের কনসেন্টটা নেয়নি। সেমভাবেও আপনার অন্যান্য অথরিটি দেখেছিলেন যে ইনিশিয়াল যে ডিজাইনটা ছিল, ডিজাইনের পর আপনার সংসদ ভবনের আশেপাশ দিয়ে যেরকমটা ছিল ইনিশিয়াল প্ল্যান থেকে সরে আসতে হয়েছে। তো যখন প্রজেক্টটা করতে চান, আমার ইউল্যাবের প্রজেক্টটা করতে হলেও আশেপাশের লোকাল কমিশনার যেটা আছেন, এখন তো হয়তো কাউকে পাবেন না, সবাই একটু আহ, হয়তো অনেকের মানে ওই দিন শুনছিলাম যে আজকে সকালে একটা ফেসবুকের একটা ক্লিপের মধ্যে বলছিল যে আহ, আওয়ামী লীগের সমর্থিত কয়েকজন ছেলে একটা মুরব্বীকে একটা ছোট্ট স্পিচ দিচ্ছে যে আমাদের দেশরত্ন শেখ হাসিনা আহ, জরুরি রাষ্ট্রীয় কাজে উনি ইন্ডিয়াতে ভিজিট করতে গিয়েছেন। সো শুনে একটু হাসি লাগলো। এখনকার তো আপনার লোকাল কমিশনারের সমস্ত খোঁজটোজ করতে গেলে, হয়তো পারমিশন নিতে গেলে সবার হয়তো ইন্ডিয়াতেই যাওয়া লাগবে, বাট আমরা না যেই আমরা প্রজেক্টটা করে ফেলতে পারবো, বাট স্টিল এলাকাবাসী যারা আছেন তাদের পারমিশন নেওয়া লাগবে। সো ইন্টারনাল স্টেক হোল্ডার হচ্ছে পিপল হু আর ইনসাইড দ্য অর্গানাইজেশন, তাদের ডিপেন্ডেন্সি দরকার। অর্গানাইজেশনের বাইরে যারা যারা আছেন, যারা হতে পারে ইনভেস্টর, হতে পারে ইভেন যেই কাস্টমার, আমিও যদি হতে পারি। যেমন একটা এক্সাম্পল আপনাকে দেই, আমাদের একটা কনস্ট্রাকশন যখন কোম্পানিতে ছিলাম, এই কনস্ট্রাকশন কোম্পানির হয়তো আমি সোহেল রানা এরকম ফেস করেছেন কিনা আমি জানি না। তো ওইটা ছিল হচ্ছে আমাদের কমলাপুরে একটা প্রজেক্ট ছিল, বেশ বড় প্রজেক্ট ছিল, তাদের পৈতৃক সম্পত্তি ছিল। তো চারটা না পাঁচটা ভাইয়ের তাদের একটা জায়গা অলমোস্ট আপনার 14 কাঠার মতো, 14 বা 15 কাঠার মতো ছিল। তো সেখানে প্রজেক্ট শুরু হলো, সবটা হয়ে টয়ে ফাউন্ডেশন শেষ, একতলা শুরু হলো। এরপর থেকেই ঝামেলা শুরু হয়ে গেল যে বড় ছেলের আর আর সবচেয়ে বড় ছেলের ছেলে এসে বলল, আপনি যে ইট টিট দিচ্ছেন তা আমরা তো একেবারেই কোনো মতেই এটা অ্যাকসেপ্ট করতে পারছি না, এখন থেকে আমি ইট সাপ্লাই করব। আরেক ছেলে এসে বলল আমি এখন পাথর সাপ্লাই করব। আরেক ছেলে এসে বলল আমি এখন রড সাপ্লাই করব। সো এদের এই ঝামেলাতে এর এইটা সাপ্লাই করা লাগবে, এইটা মানে মালিক পক্ষ নিজেই সাবকন্ট্রাক্টর বা হয়ে গেল। সো এরপরে যেটার মধ্যে থেকে প্রচন্ড ঝামেলা করতে থাকলো আমাদের এবং ওরা বলল যে আদারওয়াইজ তাদেরকে প্রতি মাসে একটা মাসোহারা দিতে হবে। তো অদ্ভুত প্রজেক্টের মধ্যে থেকে আমরা প্রায় 16 থেকে 17 দিনের মতো কাজ বন্ধ করে দিলাম। দেওয়ার পর ওরা দেখছে এর মধ্যে কেউ আসছে না মালিক পক্ষ, এবং ওরা যেহেতুই আপনার আমাদের ওদেরকে ভাড়া দিতে হয়েছে পাশের এর অ্যাপার্টমেন্টটাকে পুরোটা আমাদের নামে তাদেরকে কন্ট্রাক্ট করে দিতে হয়েছে, বিকজ বেশ ঝামেলাদায়ক ইয়ে ছিল। সো ওরা প্রতিদিনের কাজ ছিল দিনে 2 বার আর বা 3 বার এসে আমাদের প্রজেক্টটাকে দেখে দেখে যাবে, এবং যেখানের মধ্যে থেকে অলরেডি নমিনেটেড করা ছিল যে মালিক পক্ষর জাস্ট যাদের সাথে কন্ট্রাক্ট দেওয়া আছে ছেলেগুলো, তার বাইরে তাদের এর সেকেন্ড জেনারেশন আসতে পারবে না, বিকজ তারা ঝামেলা করে। তা আমরা প্রজেক্ট বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর ওরা আহ, ছোটখাটো উকিল দিয়ে আমাদেরকে নোটিশ পাঠালো। নোটিশ পাঠায়ে তারপরে আমরা পাল্টা জবাব দিলাম। এই করতে করতে পাল্টা জবাবে প্রায় আপনার মাস 2-1-এর মতো চলে গেল। তখন ওদের কাছে একটা লয়ারের কাছে, বিকজ আমাদের চাইলে আমাদের অনেকগুলো ক্লজ আছে, যে ক্লজগুলো রেইন ক্লজ বলেন অন্যান্য সকল ক্লজগুলো দিয়ে আমি প্রজেক্টটাকে ডিলে করাতে পারি। সো আমরা সেইভাবে করে যখন সে তার লয়ারের কাছে ঠিক মতো করে শুনলো, এরপরে সে ঠিক হয়ে আসলো, এবং এরপরে আমাদের আরেকটা তাদের সাথে চুক্তিনামা করা লাগলো যে কোনো প্রকার এই এই ধরনের ঝামেলা যেটা করেছেন ভবিষ্যতে এইটার যেন রিপিটেশন না হয়। এরকম আপনার এই কমলাপুরের বলেন এই দিকের প্রজেক্টগুলো করতে গেলে আহ, বেশ ঝামেলা ফেস করতে হয়েছিল আমাদের। আচ্ছা, এবং এরকম প্রবলেম অনেক হয় স্যার। এইগুলা বললেন না, এই মধ্যে থেকে এদের কি যে ঝামেলা শুরু করছিলাম। এবং আমাদের সবচেয়ে বড় একটা যেটা এখনো পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওখানে 22 কাঠা প্রজেক্টের মধ্যে থেকেই হিন্দুদের একটা জায়গা চলে আসে মাত্র 2.5 থেকে 3 কাঠা। এবং ওই প্রজেক্টে ওই জায়গাটার জন্য আমরা একেবারে কর্নারে তাদেরকে বাটোয়ারাতে দিয়ে দেওয়ার কথা বলি। এইটার জন্য আপনার একেবারে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, সরি ইন্ডিয়ান প্রেসিডেন্ট লেভেল থেকে হাই কমিশনের থেকে মাধ্যমে হয়ে পররাষ্ট্রতে আমাদের চিঠি আসে। মানে এই বিভিন্ন ধরনের যে
পরবর্তীতে সেটেল হয়, বাট কোয়েশ্চেনটা হচ্ছে যে এরকম কাস্টমাররাও যাদের প্রজেক্ট আমরা করতে যাই তাদের কত রকমের ইয়ে থাকে, কত রকমের ঝামেলা থাকে, তারাও আমাদের এক্সটার্নাল স্টেক হোল্ডার হলেও তারা দেখা যাচ্ছে যে ভালো পরিমাণের ঝামেলা ক্রিয়েট করে। তো স্টেক হোল্ডার বোথ সাইডে আছে, ইন্টারনাল আছে, পিপল হু আর ইনসাইড দ্য অর্গানাইজেশন অ্যান্ড আউটসাইড দ্য অর্গানাইজেশন, তারাও আপনার আছে। তো এই জিনিসগুলোকে আমরা দেখেছিলাম, আমাদের প্রজেক্ট চার্টারের কথা বলা হয়েছিল যে আমাদের এর নেক্সট ক্লাসে করার কথা ছিল, আনফরচুনেটলি আমার কারণে এটা হয়নি। আমরা আহ, এটার এখানের মধ্যে থেকে হাইপারলিংক দেওয়া আছে, ক্লিক করলেই আপনার প্রজেক্ট চার্টারের এটা চলে আসবে। এটা আমরা নেক্সট দিন একটা প্রিন্ট আউট এনে দিব, দিয়ে আমরা এটাকে করে ফেলবো। এটা ছিল হচ্ছে আমাদের প্রথম ক্লাসটা, যেটা আপনারা যেহেতু অনেকে দেখলাম যে 12 বা 13 জনের মতো আছেন, অনেকে ইয়ে করেননি। আর একটা যেহেতু অলমোস্ট কতদিন, 2 উইকসের মতো মধ্যে গ্যাপ পড়ে গিয়েছে, সেই কারণে এই জন্য একটু কুইক রিভিউ করে ফেললাম, করে আমরা এবার একটু স্টার্ট করে নিই। আজকে আমরা দেখব, যদিও এর আগে আরো 2টা চ্যাপ্টার আসে, যে আমরা ক্রিকেট অনেকে যে খেলেছেন হয়তো দেখেছেন, সবগুলো বল আমরা আসলে খেলার চেষ্টা করি না। আমি দাঁড়ান রেকর্ডিংটা একটু অফ করে আবার ছাড়ি, কারণ এইটা হচ্ছে চ্যাপ্টার